বহুমূল্য সাথে সফলতা পেয়েছে এরকম একজন লিডারকে ওয়েলকাম করব। ইয়েস, লেটস টু ওয়েলকাম উইথ রেসপেক্ট মিস্টার দেবাশিস রায় স্যার। ইয়েস, স্যার ওনাকে সম্মান দিচ্ছেন। বিষয়টা আমরা স্যারের থেকে শুনবো, আমিও শুনবো নতুন করে আপনাদের সঙ্গে, আমিও নতুন আজকে। ওকে, তো ওভার টু দেবাশিস স্যার। চন্দন স্যারের জন্য মন থেকে একটা বিপ্লব। আজকের অনুষ্ঠান সূচনা করলেন চন্দন স্যার, গ্রেট লিডার, আমার বেস্ট কলিগ। তো নমস্কার, আদাব, সত শ্রী আকাল। নাম দেবাশিস রায়, বাড়ি এখান থেকে মাত্র 7 কিলোমিটার, অনলি 7 কিলোমিটার, গোপাল মাঠ। সেই গোপাল মাঠেই জন্ম, গোপাল মাঠেই বেড়ে ওঠা। গোপাল মাঠের পরিবেশ থেকে দুর্গাপুরটাকে খুব অন্তর থেকে, হৃদয় দিয়ে এটাকে চিনি, জানি। আমি গোপাল মাঠ স্কুলেই পড়াশোনা করি। এইচএস পাস করার পর বিসি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি। তারপর ভালো ভবিষ্যতের জন্য আমি চলে যাই কলকাতা ফিজিওথেরাপি পড়াশোনার জন্য। রেলে একটা চাকরি পাই আসানসোলে, ইলেকট্রিক লোকো ট্রেনিং সেন্টার। সেই চাকরিটা, আমার কাজ ছিল রেলের যত ড্রাইভার আছে ইস্টার্ন রেলওয়ের, প্রত্যেকটা ইলেকট্রিক ট্রেনের ড্রাইভারদেরকে ফিটনেস রাখা যে কাজটা, সেই কাজটা আমি দীর্ঘ 10টা বছর করি। সাফল্যের সঙ্গে সেই কাজটা 10টা বছর সসম্মানে করে এসেছিলাম। আমার লাইফ চেঞ্জার, আমার দেবগুরু, আমার ভগবান, বাবা মায়ের পরে যাকে আমি হৃদয় স্থান দিই, যিনি আজকে এত ভালো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, আমার গ্রেট লিডার, আমার মেন্টর গোপাল স্যারের জন্য একটা ফাটিয়ে বিপ্লব স্যার। ওনাকে আমি স্বপ্নের ফেরিওয়ালা বলি। স্বপ্নের ফেরিওয়ালা কেন বলি, তার ব্যাখ্যাটা ওনার মুখেই শুনবেন। তো আমি এই পৃথিবীর সবথেকে মূল্যবান যে বিষয়, যে বস্তু, সময়, না আপনার সময় নষ্ট করব, না আমার সময় নষ্ট করব। আমরা কেউ কারো সময় নষ্ট না করে সিধা মুদ্দে পে আ রায়। ইয়েস আর নো? তো স্টেজের লাইটটা একটু অফ করে দেবেন। তো নেক্সট আমরা এই হলে প্রেজেন্ট যারা আছি, প্রত্যেককেই আমরা নিজেদেরকে ভিআইপি মনে করি। ইয়েস, নতুন মানুষ, আপনারা নিজেকে ভিআইপি মনে করেন না, কিন্তু জানেন আপনি বর্ন ভিআইপি। উপরওয়ালা, খুদা, আল্লাহ, গড, ভগবান, যিশু আপনাকে সহি সালামত এই ধরতিতে পাঠিয়েছে। আপনার দুটো হাত, দুটো পা, দুটো চোখ, সব একদম পরিপূর্ণভাবে পাঠিয়েছে। ভেবে দেখুন, যার হাত নেই, যার পা নেই, যার চোখ নেই, যার কানের সমস্যা, তারাও রেকর্ড করছে। বাট আপনি আমি কি করছি? উপরওয়ালা যখন আমাকে বর্ন ভিআইপি করে পাঠিয়েছে, তখন কেন আমি মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে পারবো না? ইয়েস আর নো? তো আমি আজকে প্রুভ করব আপনি বর্ন ভিআইপি, এবং আপনি ভিআইপি ভিআইপি ভিআইপি, এটা আপনি আজকে মেনে নেবেন আমার কথাই। তাহলে ওয়াই, কেন আমরা এখানে? নেক্সট, আমরা এখানে এসেছি কিছু পাওয়ার উদ্দেশ্যে। ইকোনমি সার্ভে, ভারত সরকারের যিনি অর্থনীতিবিদ, 100 বছরের একটা ইকোনমি সার্ভে আমাদের সামনে তুলে দিয়েছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, আমরা দাদু দিদার কাছে গল্প শুনেছিলাম। 1940 সাল, বাবা মা 8 জন সন্তানকে নিয়ে 10 টাকায় তার পরিবার মেনটেন করেছে। ডাল রুটি জুটে যেত, তাই না? 10 টাকায়। তখনকার 10 টাকা মানে আজকের মূল্য ধরে নিন মিনিমাম 1 লাখ টাকা।
তখনকার 10 টাকা 1940 সাল। 20 বছর পর 1960 সাল বাবা মা 6 জন সন্তানকে নিয়ে পরিবার খরচা লাগতো 100 টাকা। শুধু একটা শূন্য বেড়েছে, 10 গুণ বেড়েছে। আরও 20 বছর পর 1980 সাল বাবা মা 4 জন সন্তানকে নিয়ে পরিবার খরচা লাগতো কত? 1000 টাকা। আমার বাবা ডিএসপি স্টিল প্ল্যান্টে চাকরি করতেন, হুইল এক্সেল ডিপার্টমেন্টে ছিলেন। আমরা 3 ভাই বোন। আমার বাবার পে স্লিপে দেখেছিলাম 826 টাকা আমার বাবার পেমেন্ট ছিল 1980 সালে। অঙ্কটা আমার কাছে মনে হয়েছিল কিছুটা বাস্তব। ঠিক 20 বছর পর একটু কালারফুল লাইফ চলে এলো। তখন আমরা কালার টিভি কেনার জন্য একটা ঝোঁক প্রবণতা আমাদের মধ্যে শুরু হয়েছিল। খেলা দেখবো তো কালার টিভিতে দেখবো। চিত্তাহার, তখন একটা বুধবারে নাকি একটা গান হতো, 5-6টা গান হতো চিত্তাহার। কি পাগল! 1 ঘন্টা আগে পড়তে বসে যেতাম যাতে বাবা আমাকে টিভিটা চালিয়ে দেয়, আমি যাতে দেখতে পারি। কারণ মানুষের স্বপ্ন তৈরি হচ্ছিল। হাম দো হামারা দো এই স্লোগান দিয়ে শুরু হয়েছিল। লাগতো কত পরিবার মেনটেন করতে? 10,000। আরও 20 বছর পর 2020 খেলা দেখতে খুব ভালোবাসি আমরা। KKR, তারপর বেঙ্গালুরু, আরও কত সব সমর্থক। কি এনজয় না করছি আমরা 2020। আমাদের লাইফের এন্টারটেনমেন্ট দেখুন। বলছে হাম দো হামারা এক। সরকারি যারা চাকরি করেন তারা আজকে ভালো অফিসার র্যাঙ্কে 1 লাখ টাকার কাছাকাছি তাদের পেমেন্ট। আজকের ডেটে যদি 1 লাখ টাকা রোজগার না হয়, একটা মিডল ক্লাস পরিবার চলা খুব মুশকিল। তাহলে মিডল ক্লাস কে? তাহলে আমরা কে? আমরা যারা আজকের ডেটে 20,000 30,000 টাকায় সংসার মেনটেন করি। সরকারি সুযোগ সুবিধাগুলো আমাদের পেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার হোক, চালের সুযোগ সুবিধা হোক, রেশন দোকানের, এগুলো আমাদেরকে পেতে হবে। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে নিম্ন মিডল ক্লাস, যারা আমরা 20,000 30,000 40,000 এভারেজ ইনকামে আমাদের সংসার চলছে। তাহলে মিডল ক্লাসকে আজকের ডেটে যাদের 1 লাখ টাকার কাছাকাছি বা 1 লাখ টাকার ঊর্ধ্বে ইনকাম, এটা যদি বাস্তব হয় 2040 সাল কাউন্ট করে দেখুন কত বলছে? 10 লাখ। আর ইউ রেডি? 10 লাখ ভেবে দেখুন। যখন আমাদেরকে 2080 সাল, এই 2000 সালেই ধরে নিন, 2000 সালে যদি আপনাকে কেউ বলতো, 2000 সালে যদি আপনাকে কেউ বলতো যে স্যার 2020 সালের পর পেট্রোল ডিজেল সেঞ্চুরি মেরে দেবে, বিশ্বাস করেছিলাম আমরা কেউ? তখন 50-55 টাকার পেট্রোল ডিজেলের দাম ছিল। 2040 সাল আপনি ধরে রাখুন 300 থেকে 350 টাকা লিটার হবে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। চালের দাম 50 টাকার নিচে কোনো ভালো চাল নেই। মিনিমাম 150 থেকে 200 টাকা কিলো হয়ে যাবে চাল, কারণ চাষের খরচ তো বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের গড় আয়ু কত? আমাদের গড় আয়ু হচ্ছে 70 বছর। এটা মেডিকেল সায়েন্স বলছে। আমরা এভারেজ ইনকাম করি কত বছর? 30 বছর। কিন্তু সংসার মেনটেন করতে হয় আমাদেরকে 50 বছর। গড় যদি 15,000 টাকা আমাদের ইনকাম হয়, একটা মানুষ সারা লাইফে ইনকাম করছে কত? 54 লাখ টাকা। তাহলে আমরা সারা জীবন খরচা কত করছি ভেবে দেখুন। নেক্সট, আমরা খরচা করছি কত? খাদ্যর জন্য কত? 6,000 টাকা মাসে লাগে তো? এটার জন্য 6,000 টাকা মিনিমাম লাগে তো? আর একটু কথা বলুন। তাহলে 6,000 টাকা যদি মাসে লাগে, 1 বছরে কত? আর 50 বছর যদি সংসার মেনটেন করি, আমার খরচা হচ্ছে কত? 36 লাখ টাকা। শুধু এই পাপি পেটের জন্য আমাদেরকে খরচা করতে হচ্ছে সংসারের পেছনে 36 লাখ টাকা। এরপর খাদ্য শুধু হলে কি হবে? শুধু খাদ্য হলে হবে? আমাদের চাহিদা কি? খাদ্য, বস্ত্র আর বাসস্থান। আমরা পূজা আশ্রাতে মিনিমাম 1,000, 10,000, 12,000 টাকার প্রোডাক্ট কিনি। ঈদ, পার্বণ, পুজো, যাই অনুষ্ঠান হোক না কেন। তাহলে মাসে যদি গড় আমি 1,000 টাকা করে ধরি, তাহলে দেখুন 1 বছরে কত, 50 বছরে কত? 6 লাখ টাকা লাগছে শুধুমাত্র আমাদের পোশাকের জন্য, পরিবার পিছু। এবং আমাদের
হাউস যদি একটা বাড়ি করতে হয় জায়গা কিনে 15 থেকে 20 লাখ মিনিমাম। এবং কার বা পেট্রোল, ধরুন আমার কার কেনা হলো না, কিন্তু আমাদেরকে তো ট্রাভেল করতে হয়। আমাদেরকে যদি ট্রাভেল করতে হয় তাহলে সারা জীবনের জন্য দেখা যাচ্ছে 5 লাখ টাকা চলে যাচ্ছে আমাদের কারের পেছনে বা পেট্রোলের পেছনে। যে ডিউটিটা আমরা কোনোদিন অ্যাভয়েড করতে পারবো না, নৈতিক দায়িত্ব আমাদের, সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়ের পড়াশোনা। একটা ছেলে মেয়ের পড়াশোনার জন্য এখন যা খরচা বেড়ে গেছে, তাকে ইংলিশ মিডিয়ামে না পড়ালে সাধারণত একটা ভালো ভবিষ্যৎ আমরা দিতে পারবো না। সারা জীবনের জন্য তাকে ভালো এডুকেশন দিতে গেলে মিনিমাম 20 লাখ টাকা তার খরচা, নর্মাল গ্র্যাজুয়েশন। তারপরে ধরুন যদি সে এক্সট্রা কোনো ভালো কোনো পড়াশোনা করে, তার তো এক্সট্রা খরচা আছে। এবং চিলড্রেন্স ম্যারেজ, একটা সন্তান যদি হয় মিনিমাম 10 লাখ টাকা লাগবেই লাগবে। 10 লাখ টাকা তার ম্যারেজের জন্য এটা লাগবেই খরচা। এবং পিতামাতা দেখাশোনা, যে বাবা মা আমাকে বড় করে তুললেন, আমাকে এত সুন্দর পৃথিবী দেখালেন, সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে দিলেন, সেই বাবা মা দেখাশোনার জন্য মিনিমাম কত লাগছে? 5 লাখ টাকা বাজেট। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, কর্তব্য তাদেরকে একটু ভালো রাখার জন্য। তাহলে দেখুন এভারেজ আমাদের কত লেগে যাচ্ছে? 1 কোটি টাকা প্রায়। একটু ভালোভাবে বাঁচতে গেলে 1 কোটি টাকা আমাদের প্রয়োজন হচ্ছে। রোজগার কত হয়েছিল? 54 লাখ। তাহলে বাকিটা কোথা থেকে আসবে? স্বপ্ন ভুলে যান, লাক্সারি কার, লাক্সারি বাংলো, ফরেন ট্যুর, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আরও 1 কোটি। তাহলে আমরা মানুষের মতন মানুষ হয়ে যদি বাঁচতে হয়, সসম্মানে যদি আমাদেরকে মাথা উঁচু করে সমাজের কাছে, আমার পরিবারের কাছে যদি আমাকে নিজেকে পরিচয় দিতে হয় যে হ্যাঁ আমি একজন দায়িত্বশীল পিতা, সন্তানের কাছে অন্তত যোগ্য পিতা যদি হতে হয়, তাহলে এই কর্তব্যটা আমাকে পালন করতেই হবে। নেক্সট, মাসে 1 লাখ টাকা যদি মিনিমাম ইনকাম করতে হয়, তাহলে এটা সম্ভব কোথা থেকে? চাকরি থেকে সম্ভব না ব্যবসা থেকে? আপনার অভিজ্ঞতা থেকে বলুন। ব্যবসা থেকে সম্ভব। ব্যবসা করতে গেলে আমাদের কি কি দরকার? ব্যবসা করতে গেলে কি কি লাগে? মানি লাগে তো? মানি তো নেই আমার তো মানি নেই। তাহলে আমার যদি মানি না থাকে, আমি ব্যবসা কোথা থেকে করব? আমার এই স্বপ্নগুলো ফুলফিল কোথা থেকে করব? নেক্সট, সার্ভিস না বিজনেস? আপনি বললেন বিজনেস, আমিও বলছি হ্যাঁ বিজনেস। সার্ভিসে সেটা সম্ভব নয়, ওয়েল এডুকেটেড হতে হবে, মানে 10-এর মধ্যে 1জন হতে হবে, বড় অফিসার হতে হবে, তবে সম্ভব। কিন্তু আমরা সাধারণ মানুষ। এখানে কি দেখাচ্ছে? রবার্ট টি কিওসাকি, ইনি একজন বিখ্যাত, উনি গোটা একটা চিত্র তুলে দিয়েছেন যে আমরা রোজগার করি 4 ক্যাটাগরি মানুষ। একটা হচ্ছে এমপ্লয়ি, চাকরিজীবী, সেলফ এমপ্লয়ি, চাকরি পাইনি, নিজের কর্মের মাধ্যমে আমি কিছু করব। সে একজন প্রাইভেট টিউটর হতে পারে, সে উকিল হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে, সে হচ্ছে সেলফ এমপ্লয়ি। ছোটোখাটো বিজনেস যা কিছুই হোক না কেন, সেলফ এমপ্লয়ি। বিজনেস কাকে বলবো? আমি কাপড়ের দোকান করি, আমি মুদিখানার দোকান করি, আমি কি বলতে পারবো আমি ব্যবসা করি? যদি আমার 5 দিন দোকান বন্ধ থাকে, দোকানে বিক্রির বাটা হবে স্যার? নো। তাহলে আমি হচ্ছে সেলফ এমপ্লয়ি। তাহলে বিজনেস কে করছে? সিটি সেন্টারে আপনি আমাদের শপিং মলগুলোতে দেখুন, বড় বড় শপিং মলে প্রচুর কাউন্টার আছে। গোটা ভারতবর্ষে প্রচুর তাদের কাউন্টার, মালিক কোথাও গিয়ে বসে না। সেই সব শপিং মলে 200-300 ছেলে মেয়ে সেখানে কাজ করে। তাহলে এইটা হচ্ছে বিজনেস। এদের হাতে যখন প্রচুর অর্থ আসে, তখন এরা হয় ইনভেস্টার। এদের আন্ডারে বহু ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এদের আন্ডারেই চাকরি করে। এইখানে দেখাচ্ছে 95% মানুষ বিলং করে আমরা ওই ক্যাটাগরিতে, আর 5% মানুষ এই ক্যাটাগরিতে। রিলায়েন্স, টাটা, জিন্দাল, মিত্তাল, হাতে গোনা কিছু লোক। 95% মানুষ মানে কি আমি দেখিয়ে দিই। এটা পেন, 95% হিস্সা কার? এর না এর? এটা
কাজ কে করে? 95%। প্রেসার পড়ছে কার? লিখছে কে? রক্ত ঝরছে কে? কালির কাজ ঝরছে, এর মূল্যটা এরই বেশি হওয়া উচিত। কিন্তু দিনের শেষে দেখুন মাথার উপরে রয়ে গেল কে? ঢাকনাটা 5%। दिखता कौन है? 5%। आपको 95% में रहना है क्या 5% में? डिसाइड आपको खुद ही करना है। यस और नो? तो नेक्स्ट देखिए আমরা কি করে 5% সেই সাকসেসের চাবিকাঠি যিনি আমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন, আমি সেই সাকসেসের চাবিকাঠি আপনাদেরকেও দিতে এসেছি। নেক্সট, ওয়েলকাম টু দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কি পাওয়ার! এই ডাইরেক্ট সেলিং এর হাত ধরে আমি 4 বছরের মাথায় রেলের চাকরিটা আমি রিজাইন করি। এই ডাইরেক্ট সেলিং এর সেই পাওয়ার। এবং আমার সিদ্ধান্ত আমার পরিবার বলেছিল পাগলামি, আমার আত্মীয় স্বজন বলেছিল পাগলামি, কিন্তু আজ তারা বিশ্বাস করেছে যে আমার সিদ্ধান্ত ছিল সঠিক। সেটা আমাকে প্রমাণ করতে হয়েছে ডাইরেক্ট সেলিং এর হাত ধরেই। নেক্সট, ডাইরেক্ট সেলিং বুঝতে গেলে আপনাকে আমি ট্র্যাডিশনাল যে মার্কেটটা আপনি চেনেন, আপনি আমি চিনি, সেই মার্কেটটা আমি দেখাই। ট্র্যাডিশনাল মার্কেটে কি হচ্ছে? আমরা যা ইউজ করি আমাদেরকে বলা হয় কাস্টমার, কষ্টকর আর মর, আর দুসরেকে জেবে ভর। মাঝখানে কিছু মানুষ আমাদের হাতে আমাদের প্রোডাক্ট তুলে দেয়। সিএনএ পেজেন্ট, সুপার স্টকিস্ট, সাব স্টকিস্ট, হোলসেলার, রিটেলার এবং সেলিব্রিটি। এই সেলিব্রিটি যারা আছে কে? যাদেরকে আমরা টিভির পর্দায় দেখি, কাছ থেকে দেখি না, দূর থেকে। কাছ থেকে দেখতে গেলে টিকিট লাগে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে টিকিট দিয়ে দেখতে হয়। এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাকে সঙ্গে জুড়ে দিয়েছে জানেন? আমরা বলি ও জন্যেওয়ালা কাম হ্যায়। লাক্স সাবানটা আপনি পছন্দ করেছেন, কে আপনাকে জুড়েছে? ঐশ্বর্য রায়, আমার সৌন্দর্য রাজ লাক্স। আমার বউ বলছে আমি কিন্তু লাক্স সাবান ছাড়া মাখি না। যখন আমার বিয়ে হয়, আমি কেন গো? না, আমি লাক্স সাবানই বরাবর ইউজ করি। আমার বাবা, এবার কোন ঐশ্বর্য রায় রে ভাই? তো এরা জুড়েছে আমাদেরকে। जो जुड़ता है वही करोड़पति होता है। करोड़पति ম্যানুফ্যাকচারিং কোম্পানির মানুষেরা। আমাদের এখানে কাজটা কি? আমাদের এখানে কোনো মিডল ম্যান নেই। ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট আপনাকে ডিস্ট্রিবিউটর টু কনজিউমার বানাচ্ছে, কনজিউমার বানাচ্ছে উপভোক্তা। আপনি ইলেকট্রিক লাইনটা বাড়িতে যে নিয়েছেন, কনজিউমার আইডি আছে। গ্যাসের লাইনটা যেটা নিয়েছেন, কনজিউমার আইডি আছে। তাতে সরকার থেকে আপনি কিছু সাবসিডি পাচ্ছেন। এখান থেকে আমরা যে সাবসিডিটা পাচ্ছি, সেখানে আমাদেরকে মাউথ অ্যাডভার্টাইজ করতে হয়, মুখে মুখে প্রচার, যেটা আমরা চিরকাল করে এসেছি। বিনা পয়সায় লোকের জ্ঞান নিয়েছি, বিনা পয়সায় লোকের জ্ঞান দিয়েছি। বাড়িতে কারো শরীর খারাপ হলে এই করো সেই করো, ঘরের ডাক্তারগুলো, পাড়া প্রতিবেশী ডাক্তারগুলো আগে আপনার সামনে জুটে যাবে। যখন দেখবে ভালো হলো না, অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও, খুব ভালো চিকিৎসা করে। আমরা বলি না? আমার বাই প্রফেশন আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমার চেম্বারও আছে। আমি ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের দুর্গাপুরের ডক্টর হার্দিক রাজগুরুর রেফারেন্স আমি নিই বা বলি। উনি নিউরোলজিস্ট। আমি ওনাকে চোখে কোনোদিন দেখিনি যে ওনার গঠন কেমন, ওনার ট্রিটমেন্টটা ভালো। ওনার অনেক পেশেন্ট আমি দেখেছি, ফিজিওথেরাপি করেছি, সে ভালো ডাক্তার বলে আমরা রেফারেন্স নিই। তো আমরা এখানে মাউথ অ্যাডভার্টাইজ যে কাজটা করছি, ট্র্যাডিশনাল মার্কেটে 30%-এর প্রোডাক্ট আপনাকে 100%-এ কিনতে হয়েছে। এই পেনটা যদি 10 টাকা দাম হয়, কোম্পানি ছেড়েছে কত? 3 টাকায়। 6 থেকে 7 টাকা আপনি এক্সট্রা টাকা দিয়েছেন, আপনার পরিশ্রমের টাকা। অতীতে আপনার দাদু, আপনার বাবা, আপনার জ্যাঠা এই কাজটাই করে এসছে। 3 টাকার প্রোডাক্ট 10 টাকায় কিনেছে।
যার জন্য আমাদের সেভিংসে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা কোনো সেভিংস করতে পারি না। এখানে আমরা এই 6 থেকে 7 টাকাটা আমরা বাঁচাতে পারি, সেভিংস করতে পারি। কেন? কারণ এখানে মিডলম্যান কেউ নেই। এখানে আপনি সিএনএফ এজেন্ট, সুপার স্টকিস্ট, হোলসেলার, রিটেলার, সেলিব্রিটি, সব আপনি। এই 6 থেকে 7 টাকা যার জন্য আপনার কাছে রিটার্ন আসছে। বুঝাতে পারলাম ডাইরেক্ট সেলিংয়ের পাওয়ারটা কি? ডাইরেক্ট সেলিং মার্কেটে প্রচুর আছে। আমরা কি করে ভালো একজন ডাইরেক্ট সেলিং কোম্পানিকে বেছে নেব? নেক্সট, আমি একটা বিপ্লব চেয়ে নিচ্ছি এপিজে আব্দুল কালামের জন্য। তিনি হচ্ছেন একজন মহাপুরুষ। কেন? বলছে 21 দশকের ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে তাদের কেরিয়ার গড়ে তুলবেন। যদি তারা ডাইরেক্ট সেলিংয়ের সঙ্গে যুক্ত না হতে পারে, তাদের জীবনকে নিয়ে তাদেরকে আফসোস করতে হবে। ইনি কিন্তু বলে গেছিলেন কয়েক বছর আগে। এরা ছিলেন দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষ। ভবিষ্যতে, বর্তমানে এইটাই কিন্তু প্রমাণ হচ্ছে এখন। নেক্সট, আরও কিছু সফল ব্যক্তি, তাদেরকেও আমরা দেখছি যে তারাও কিন্তু বলেছে যে ডাইরেক্ট সেলিংয়ের পাওয়ার কি, ডাইরেক্ট সেলিংয়ের কি হতে পারে। সময়ের সাথে নিজেকে পাল্টে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। কেন? আজ থেকে কয়েক দশক আগে এই ফোন আমাদের বাড়িতে বাড়িতে ছিল। 3 তলা বিল্ডিং থেকে পড়ে গেলেও সুইচ অফ হতো না। ক্রিং ক্রিং ঘন্টা বাজতো। হ্যাঁ, মার্কেট শেয়ার ছিল, মানে 70% মার্কেট শেয়ার ছিল। অ্যান্ড্রয়েড সিস্টেম যখন এই কোম্পানির মালিকের কাছে নিয়ে গেছিলেন যে আপনি অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে নিন, আপনার তো বিশাল মার্কেট। বলছে না না, আমার দরকার নেই, আমার ঘরে ঘরে প্রচুর কাস্টমার, 3টে-4টে করে আমার কাস্টমার, আমার পরিবর্তনের দরকার নেই। মার্কেট থেকে হাওয়া হয়ে গেল। এরকম অজস্র উদাহরণ আছে, অজস্র উদাহরণ। বলতে গেলে মানে অ্যাম্বাসাডার বলুন, হ্যাঁ, রাজদূত বলুন, এগুলো প্রচুর উদাহরণ, আমি এখানে যাচ্ছি না। তাহলে ডাইরেক্ট সেলিং কি বিজনেস? ইয়েস, ডাইরেক্ট সেলিং বিজনেস। কেন? এখানে ম্যানুফ্যাকচারার আছে, এখানে জেনুইন প্রোডাক্ট থাকতে হবে। গভর্নমেন্টের রুল। কেন জেনুইন প্রোডাক্ট? আপনি টিভিতে অ্যাড দেখে যে প্রোডাক্ট কিনেছেন, আমার সৌন্দর্য রাজ লাক্স, এটা তো হলো। আর একটা অ্যাড আসতো, 7 दिन में निखार हो जाएंगे। কি নাম? 7 दिन में निखार हो जाएंगे, ফেয়ার এন্ড লাভলি। বিশ্বাস করুন, কলেজ লাইফে হেভি মেখেছি। যদি কেউ একটু পছন্দ করতো, কালো চামড়া যদি একটু গ্লেজ আসতো, হ্যাঁ, কিন্তু 7 দিন কোথায়, 17 বছর বেরিয়ে গেল, নিখাত তো এলোই না, মুখটা আরো যেন কালো হয়ে গেল, উপরের যে লেয়ারটা, স্কিনটা, সেটাও নষ্ট হয়ে গেল। তাহলে এখানে কিন্তু রিলেশন বেস বিজনেস। আমি আমার পরিচিত মানুষকে এখানে রেফারেন্সের মাধ্যমে প্রোডাক্টের সম্বন্ধে জানাচ্ছি, যার জন্য এখানে জেনুইন প্রোডাক্ট থাকতে হয়। ডাইরেক্ট সেলিং করতে গেলে কি কি লাগে দেখুন। ডাইরেক্ট সেলিং বিজনেসে এন্ট্রি নিতে গেলে 5 থেকে 10 লাখ টাকা লাগে। লেখা আছে এখানে জিরো ইনভেস্টমেন্ট। এমা, তাহলে তো কোনো রিস্কই নেই, নো রিস্ক, ইনভেস্টমেন্ট কিন্তু নেই, তাহলে নো রিস্ক। এবং এইখানে কোনো অফিস ঘর আপনাকে বানাতে হবে না, কোনো দোকান ঘর করার প্রয়োজন নেই। এডুকেশন কোয়ালিফিকেশন থাকুক না থাকুক, এর জন্য আপনার এই বিজনেসের কোনো মানে বাধা হিসেবে দাঁড়াবে না। গোটা ওয়ার্ল্ড আজকে ডাইরেক্ট সেলিং রাজ করছে। 21st সেঞ্চুরির কোভিডের পর থেকে ডাইরেক্ট সেলিং একটা মানে বিগ ইন্ডাস্ট্রি, একমাত্র এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গোটা ওয়ার্ল্ড রাজ করছে। ওইখান থেকে কাজল, হ্যাঁ। তাহলে মার্কেটে আমি কি করে একজন ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানিকে বেছে নেব? দেখুন, ডাইরেক্ট সেলিং কোম্পানিকে বাঁচতে গেলে আপনাকে মেনলি কতগুলো পয়েন্ট দেখে নিতে হবে। আগে আমার মামার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে বলেছিল, চেষ্টা করলাম, হলো না। আমরা কিন্তু আমাদের সময় অযথা অনেক নষ্ট করেছি। আমি আমার অনেক বন্ধু সার্কেলকে দেখেছি তাদের অযথা সময় নষ্ট করতে।
যার জন্য আমি ডাইরেক্ট সেলিং কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং বা চেন সিস্টেম এগুলোকে আমি দু চোখে দেখতে পারতাম না। আমার একদম এইসব বিষয় পছন্দ হতো না। আজকে যদি আমি আপনার পরিবারকে নিয়ে যদি আপনি 4 চাকা গাড়ি নিয়ে যদি কোথাও যান, কি দেখবেন? গাড়ির সামনে টায়ার ঠিক আছে কিনা, পেছন টায়ার ঠিক আছে কিনা, আমার স্টেপনি আছে কিনা। তাহলে যে সাবজেক্ট নিয়ে আমি আমার কেরিয়ার গড়ে তুলবো, আপনি সেই সাবজেক্টের 5টা পয়েন্টকে দেখে নিন। আমি বলছি না যে আপনি এইটাই জুড়ে যান, সেটা বলছি না। এই পয়েন্টটাকে বাঁচবেন যেই আপনার কাছে আসুক। প্রথম পয়েন্ট কি বলছে? হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকতে হবে। এবং এই কোম্পানিতে যারা দীর্ঘ 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর ধরে কাজ করছে, তাদের জীবনে কোনো সাকসেস এসছে কি আসেনি, তাদেরকে একটু যাচাই করতে হবে। এবং এখানে ইজি এবং ডুইং বিজনেস হতে হবে। কমন এডুকেশন সিস্টেম, এটা মাস্ট। যে কোম্পানির কমন এডুকেশন সিস্টেম নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে ইলিগাল হিসাবে ঘোষণা করছে। প্রচুর কোম্পানি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো এডুকেশন সিস্টেমই নেই। এইটা প্রথম যাচ করে নেবেন যে হ্যাঁ কমন এডুকেশন সিস্টেম আছে কিনা, এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং লিডার্স আছে কিনা, অ্যাট্রাকটিভ বিজনেস প্ল্যান। আমি 5টা পয়েন্ট আপনাকে দেখাচ্ছি। আমাদের যে ব্র্যান্ড এলিমেন্টস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম, এমআই ডিজিল, এইখানে এই যে পয়েন্টটা দেখছেন আয়ুষ কিন্তু কোনো কোম্পানি না। এটা ভারত সরকারের 52টা ডিপার্টমেন্টের মধ্যে এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট। আয়ুষ হচ্ছে একটা মন্ত্রণালয়। আয়ুষ মন্ত্রণালয় থেকে আমরা সার্টিফাইড, এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে আমরা সার্টিফাইড। আর এখানে কি দেখতে পাচ্ছি? জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হিসাবে সার্টিফাইড। র্যাপটপ বিট মানে হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, সেই র্যাপটপ বিট গভর্নমেন্টের একটা ল্যাবরেটরি, সেইখান থেকে আমরা সার্টিফাইড। এবং পেটেন্ট 100% ভেজ। আপনি অ্যালোপ্যাথি ক্যাপসুলের যে কভারটা হয় জানেন কি থাকে ওর মধ্যে? জিলেটিন কি দিয়ে তৈরি হয় জানেন? অ্যানিমেলসের চর্বি থেকে জিলেটিন হয়। আমাদের এখানে 100% ভেজ, কোনো জিলেটিন ইউজ করা নেই। তো যিনি এই প্রোডাক্ট তৈরি করছেন একজন বিখ্যাত আয়ুর্বেদ সায়েন্টিস্ট, গোটা ওয়ার্ল্ড যাকে আয়ুর্বেদের জনক মানে, 50 বছর এক্সপিরিয়েন্স, গোল্ড মেডেলিস্ট বি ফার্মা, ফার্স্ট ক্লাস এম ফার্মা, ডাবর, ইউনিলিভার, এসব বড় বড় কোম্পানির উনি রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড ছিলেন। আজকে ওনার ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি। ওয়েলনেস প্রোডাক্ট কি কি আছে? এলিমেন্টস ব্র্যান্ড যেগুলো আছে, আমরা ভারতবর্ষের টপ কোয়ালিটি ব্র্যান্ড হ্যাট্রিক করেছি। কবার? 3 বার। 2019, 2022, 2024 যত ব্র্যান্ড আছে, ডাবর, বৈদ্যনাথ, হিমালয়, রামদেব, যত ব্র্যান্ড আছে তার মধ্যে এলিমেন্টস ব্র্যান্ড হচ্ছে ভারতবর্ষের টপ কোয়ালিটি ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। আমি প্রোডাক্ট নিয়ে বেশি কিছু বলছি না, শুধু জাস্ট একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের এই প্রোডাক্টগুলো মার্কেটের প্রোডাক্ট থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা। আমরা আয়ুর্বেদ যে কনসেপ্টটা আছে, আয়ুর্বেদ কিন্তু গোটা ওয়ার্ল্ডের কাছে ইতিহাস তৈরি করছে। আজ আপনি নেটে সার্চ করে দেখুন, আমেরিকা এমন এমন প্রোডাক্ট তৈরি করছে যারা পেটেন্ট করছে, অথচ আমাদের 5000 বছর আগেকার থেকে 5000 বছর আগেকার সাবজেক্ট হচ্ছে আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ কিন্তু WHO ইন্ডিয়া গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছে যে আমরা ভারতবর্ষে একটা প্রাণকেন্দ্র গড়তে চাই যেটা গোটা ওয়ার্ল্ডকে আয়ুর্বেদের রাস্তা দেখাবে, কারণ আমাদের ভারতীয় প্রাচীন শাস্ত্র। সেই ডিপার্টমেন্ট আয়ুষ মন্ত্রণালয় কাজটা করছে, এবং পৃথিবীর শ্রেষ্ঠ আয়ুর্বেদ সায়েন্টিস্ট ডক্টর DV নারায়ণা সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত। আমাদের এখানে মানে যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু আয়ুর্বেদের প্রোডাক্ট আছে। আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম কখন হয়? যখন আমাদের লিভার প্রবলেম হয়। মার্কেটের মেডিসিন কি কাজ করছে? গ্যাসকে দাবিয়ে রাখার কাজ করে। ঘুম থেকে উঠে খালি পেটে ডাক্তারবাবু আপনাকে প্রোডাক্ট
খেতে বলেছে, র্যানট্যাক, জিনট্যাক, প্যান40, প্যান্ডি40, যে কোনো একটা মেডিসিন বলে। এই মেডিসিনগুলো ভারত সরকার ব্যান করে দিয়েছে, কারণ ওই প্রোডাক্টের মধ্যে যে কেমিক্যালটা থাকে সেই কেমিক্যালটা মানুষের ক্যান্সার তৈরি করছে। দীর্ঘদিন ধরে যদি একটা মানুষকে গ্যাসের মেডিসিন খেতে হয়, গ্যাসকে দাবাতে দাবাতে একটা সময় কি হচ্ছে, আলসার হচ্ছে, আলসার থেকে সেটা আবার ক্যান্সারে পরিণত হচ্ছে। তাহলে মার্কেটের মেডিসিনের থেকে মার্কেটের মেডিসিন থেকে এই যে লিভেগেনটা কি আলাদা? এ কিন্তু গ্যাসকে দাবাবে না, লিভার সেলটাকে তৈরি করছে। কি করে বুঝবেন লিভার সেল তৈরি হলো? মাত্র 2 সপ্তাহ পর দেখবেন যে মানুষটার খিদে চলে গেছিল, খুব কষ্ট করে হলো একটা রুটি খেত, সে 3 থেকে 4টে রুটি খাবার তার খিদে তৈরি হয়। তার মানে তার লিভার ইমপ্রুভ হচ্ছে। লিভার ইমপ্রুভ হলে মাত্র 3 থেকে 4 মাস যদি আপনি এই প্রোডাক্টটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে আজীবন গ্যাসের মেডিসিন খেতে হবে না। তাহলে এখানে সিস্টেমকে ডেভেলপের কাজ করছে। ওমেন কম্পিনিয়ন, আমাদের বাড়ির মা বোনেদের প্রত্যেক মাসে পিরিয়ডের যে ট্রাভেলগুলো আসে, কেন? 14টা হরমোনের একটা ব্যালেন্সিং থাকে, 3-4টে হরমোনের ডিসব্যালেন্স আসা স্বাভাবিক। এই মেডিসিনটার কাজ কি করছে না, 14টা হরমোনের ব্যালেন্সটাকে ইমপ্রুভ করছে। তাহলে ব্যালেন্স যদি ঠিক থাকে, অটোমেটিকই তার ভালো কাজ করবে। আপনি ভালো আয়ুর্বেদকে চিনবেন কি করে? প্রোডাক্টের গায়ে প্রথমে দেখে নেবেন API অ্যাপ্লিকেবল কিনা, আয়ুর্বেদ ফার্মাকপিক্যাল অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড কিনা, তবে সেই রেজিস্ট্রেশনটাকে একদম সঠিক রেজিস্ট্রেশন ধরতে পারবেন। আমাদের এখানে আয়ুষ মন্ত্রণালয়ের প্রিমিয়াম মার্ক লোগোটা দেওয়া আছে, কেন? ব্যাচ টু ব্যাচ প্রোডাক্টগুলো এই ডিপার্টমেন্টে যায়। এইখানে যে গাছগাছড়াগুলো নাম দেওয়া আছে 100% কোয়ালিটি গাছগাছড়া কিনা, সেইটাই ডিপার্টমেন্টে যাচ হয়। প্রোডাক্টের গায়ে ব্যাকেটে উল্লেখ করে দিয়েছে গাছের কোন অংশটাকে ব্যবহার করা হয়েছে, যেটা এর আগে কোনো কোম্পানি কেউ করেনি। 100% লিগ্যাল এবং টপ কোয়ালিটি ব্র্যান্ডের অ্যাওয়ার্ড, সেটাও এখানে দেওয়া আছে। এটা কিন্তু কখন খাবো? ভরা পেটে, সকালে 10 ml আর রাত্রে খাবার পর 10 ml। মার্কেটে মেডিসিন খালি পেটে। তো প্রত্যেকটা মেডিসিন কিন্তু সিস্টেমকে ডেভেলপ করছে, যে কারণে আমার রোগ হয়, রোগ অটোমেটিকই চলে যাচ্ছে। এরকমই প্রচুর প্রোডাক্ট আছে। তা আমি ফাইট্রেস, নোবেদনা, ব্যথার ইমিউনোথেরি ক্যাপসুল, কনস্টিপেশন হলে আমাদের টক্সিন বার করার জন্য, ন্যাটসিয়াম হাড়ের গ্রোথ তৈরি করার জন্য, অত্যাধিক মোটা হলো বা যারা মা হতে পারছে না, আয়ুষ ব্যাস যাদের হাঁপানি আছে তাদের জন্য, থাইরয়েডের জন্য, যাদের কিডনি স্টোন হচ্ছে কিডনি স্টোনকে গলিয়ে বার করে দিচ্ছে, কোনো অপারেশনের প্রয়োজন হচ্ছে না। 95 প্রিমিয়াম হেলথ ড্রিঙ্কস, 95 সম্বন্ধে আমি বলতে গেলে প্রচুর সময় লাগবে, যেখানে মেডিকেল সায়েন্সের আর কোনো রেজাল্ট পাচ্ছি না। পরিবারের বা আমার আত্মীয় স্বজন এমন কিছু একটা সমস্যায় ভুগছে যেখানে আর কোনো রেজাল্ট আসছে না, সেইখান থেকে 95-এর কাজটা শুরু করে। তো মহাভিঙ্গরাজ অয়েল, বিভিন্ন ধরনের আমাদের বডি বাটার, ক্রিম, গুড মর্নিং টু গুড নাইট, সমস্ত কিছু এখানে আছে। নেক্সট, এটা মাঝে মাঝে আটকে যাচ্ছে। ব্যালেন্স নিউট্রিশন, এটা হচ্ছে প্রেগনেন্ট মহিলা থেকে বাচ্চা থেকে যে কোনো মানুষের এটা প্রয়োজন হয়। প্রত্যেক দিন আমাদের আহারের যে ঘাটতি, সেই আহারের ঘাটতিটাকে ফুলফিল করতে কাজে লাগে। এটা সুগার, ডায়াবেটিস পেশেন্টের জন্য একদম জীবনদায়ী একটা মেডিসিন, ওয়ার্ল্ড পেটেন্ট। স্পিরুলিনা গোল্ড, কবচ প্লাস, সর্দি কাশি জ্বর জ্বালা যারা ভুগছেন প্রায়, এটা একটা হাঁচি পর্যন্ত হতে দেয় না, ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আমাদের অর্গানিক প্রোডাক্ট চাষের জন্য, কেমিক্যালযুক্ত প্রোডাক্ট চাষের ক্ষতি করছে, হ্যাঁ। তো বাসন ধোয়া সাবান থেকে A to Z সমস্ত কিছু এখানে পাচ্ছেন। আমাদের ভালো ভালো ডিও, আহার, বাচ্চাদের সুন্দর সুন্দর খাবার আছে। বিজনেসের এখানে প্রচুর মানুষ সাকসেস পেয়ে গেছে। 650-এর উপর শপিং মল, এইখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারও পড়ছে না, ওই সামনে আমাদের অম্বুজাতে শপিং মল, সেইখানে দুর্গাপুরে আমাদের শপিং মল। আমরা খুব লাকি, যা 600-650-এর উপর শপিং মলের মধ্যে দুর্গাপুরে একটা শপিং মল। হারভেস্ট সাকসেস একাডেমি, এই একাডেমি আমাদেরকে শেখায়, এটা অনলাইন অফলাইন দুরকম পদ্ধতিতে আমাদেরকে ট্রেনিং দিয়ে আমাদেরকে কাজ শেখায়, কিভাবে আমরা এইখান থেকে কেরিয়ার গড়ে উঠবো।
আমাদের নেটওয়ার্কিং স্কিল, কমন এডুকেশন সিস্টেম, সমস্ত কিছু, হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছেন। এখান থেকে আপনার KYC, প্যান, NFTর মাধ্যমে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারছেন। আমাদের এখান থেকে 3750 বিজনেস ভলিউমের প্রোডাক্ট নিয়ে কাজ করি, পারচেস, ইউজ এবং রেকমেন্ড। আমি যে প্রোডাক্টটা ব্যবহার করব তার গুণগত মান বুঝবো, তবেই তো আমি কাউকে বলবো। সেই কাজটাই এখানে করতে হয়, আর কিচ্ছু না, এক্সট্রা কাজ কিচ্ছু করতে হয় না। এই কাজটার দরুন আপনি 9 টাইপ অফ ইনকাম এখান থেকে পেতে পারেন। মার্কেটে প্রোডাক্ট ইউজ করেছি, দীর্ঘদিন ধরে ইউজ করেছি। বছরের শেষে আগে একটা মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার দিত পয়লা বৈশাখে, এখন সেটাও বন্ধ করে দিয়েছে, তাই না? তো এখানে লাইফে ওয়ান টাইম, একবারের জন্য যদি আমি কোনো প্রোডাক্ট ইউজ করি, তাহলে দেখবো কি এখান থেকে 9 ধরনের ইনকামের সুযোগ সুবিধা পাচ্ছি। প্রথম ইনকাম কি? সেলস টার্নওভার, রিটেল প্রফিট। একটা ওয়েল হার্ট ক্যাপসুল আপনি নেটে সার্চ করুন, প্রত্যেক বছর ইন্ডিয়াতে, অনলি শুধু ইন্ডিয়াতে 3 লাখ মানুষ শুধুমাত্র হার্ট অ্যাটাকে মারা যায় পার ডে। এটা আমি নেটে সার্চে দেখছিলাম। এই মানে কি অবস্থা হচ্ছে, কোভিডের পর থেকে 14-15 বছর বাচ্চারা হার্ট অ্যাটাক হচ্ছে। আশেপাশে কেউ মারা গেলে কি মারা গেছে না হার্ট অ্যাটাক, স্ট্রোকে মারা গেছে, এরকমই সমস্যা শুনছি। আমাদের এই প্রোডাক্টটার কাজ কি না, আমাদের এই প্রোডাক্টটার কাজ হচ্ছে আমাদের যে হার্টের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে ইমপ্রুভ করে। সেই সিস্টেমটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে আমাদের ওয়েল হার্ট ক্যাপসুল। এতে হার্টের ভালভের মধ্যে যদি কোনো আপনার সমস্যা থাকে, সমস্ত কিছু ক্লিয়ার করে। কে ব্যবহার করবে? আমি সুস্থ আছি, আগামী দিনও আমি সুস্থ থাকতে চাই, আমার যাতে হার্ট অ্যাটাক না হয়, সেই জন্য আমি কিন্তু ওয়েল হার্ট 3 থেকে 4 মাসের জন্য প্রোটেকশন নিতে পারি। তাহলে আমার হার্ট কিন্তু সেফ। আমার অলরেডি একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলেও কিন্তু আমি ওয়েল হার্টের সাহারা নিতে পারি, যাতে আমার আগামী দিনে দ্বিতীয় স্ট্রোকটা না হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ডিপি কত, কেনা দাম কত? 540। সকালে 1 কাপ চা, বিকেলে 1 কাপ চা খেতে গেলে যে খরচাটা পড়ে, সেই খরচাতেই এখানে পাওয়া যাচ্ছে আমাদের ওয়েল হার্ট। কতদিন? 3 থেকে 4 মাস। এবং এমআরপি কত? 725। তাহলে দেখুন, আমি 185 টাকা সেভ করতে পারলাম। দোকানে কিনলে কি হতো? এমআরপি রেট নিত। আমি ডাইরেক্ট সেলিং থেকে নিয়েছি, 40% ডিসকাউন্টে পেয়েছি, 185 টাকা আমি সেভ করলাম। ইয়েস অর নো? তাহলে আমি যদি প্রত্যেক দিন 3টে করে মানুষকে আমি যদি সুস্থ করার দায়িত্ব নিতে পারি, তিনটে করে মানুষকে যদি আমি সুস্থতার দায়িত্ব নিতে পারি, শুধু রিটেল প্রফিট দেখুন আমার 16,650 টাকা রিটেল প্রফিট আসছে। সেলস টার্নওভার বোনাস, প্রত্যেক সপ্তাহে ইনকাম। আপনার এইখান থেকে অমর, আকবর, অ্যান্টনি, আপনার খুব ক্লোজ, তাকে আপনি চুজ করলেন, বেছে নিলেন আপনার বিজনেস পার্টনার হিসাবে। তাহলে অমর এখান থেকে 10,000 বিবি, অমর আকবর 5,000 বিবি এখান থেকে প্রোডাক্ট নিয়ে কাজটা শুরু করেছে। 12% আপনার ইনকাম এলো কত? 1200 টাকা সেই সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহের কাজটা কি না, দ্বিতীয় সপ্তাহের কাজটা হচ্ছে আপনার হাত ধরে অমর, আকবর, অ্যান্টনি যে এসছিল, আপনি যেভাবে ইনকাম করেছেন এদেরকে সেই ইনকামটা পাইয়ে দেওয়া। অফলাইন সে পুছো कैसे, ডাউনলাইন को बोलो ऐसा, बीच में कमा पैसे। এইটুকুই কাজ। আমিও সেই কাজটা করেছিলাম, যার জন্য এখান থেকে সপ্তাহে একটা ইনকাম পাই। তাহলে আপনার ইনকাম হয়েছিল 1200, এদেরও যখন 1200 হলো, আপনার ইনকাম হয়ে গেল 2400, ডবল। এখান থেকে যখন আপনার একটা টিম অর্গানাইজ হলো, আপনার ORG 1 এর টিম 4000 বিবি, 40,000 বিবি, ORG 2 এর 40,000 বিবি, সেই সপ্তাহে ইনকাম হলো কত? 12%, 4800 টাকা। 12%, কথাটা মাথায় নেবেন। 12%, কথাটা বারবার বলছি, 12%। ইনকামের বাড়ছে কিন্তু পার্সেন্টেজটা আপনার একই থাকছে। আমি আমার গাইডলাইনকে বারবার বলছি যে স্যার কোথাও ভুল হচ্ছে না তো?
বলছি কেন? বলছে অন্য অন্য কোম্পানি দেখেছি, আমার কাছে প্ল্যান নিয়ে এসেছিল, আমি ফিজিওথেরাপিতে দেখেছি। বলছে প্রথমে শুরু করুন 5%, ওই র্যাঙ্কে গেলে 10%, অমুক র্যাঙ্কে গেলে 15%, ওই র্যাঙ্কে 20%, তখন আপনার মাসে এত টাকা ইনকাম। বললাম যা বাবা, কাজ করে গ্রাসরুট আর ইনকাম করবে আপার লাইন, তাই কি নয়? তো আমি বলছি তাহলে আপনাদের যে ফাউন্ডার ডিস্ট্রিবিউটার, সে কত ইনকামে ঢুকেছিল? বলছে তখন সে 12%-এ ঢুকেছিল। বললাম তাহলে এখন নাই নাই করে 40%, 50%? বলছে আজ অব্দি সে 12%-ই পাই। সবার জন্য ইকুয়াল 12%, সিনিयर হোক জুনিयर হোক যেই হোক। তাহলে दूसरा कंपनी जहां सोचना बंद कर देता है, ये प्रोजेक्ट वही से सोचना शुरू करता है। 12% সবার জন্য ইকুয়াল। এইভাবে ক্যারি ফরওয়ার্ডও হচ্ছে এবং আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইনকাম বাড়ছে। এই ইনকাম এইখানে দেখুন 2,40,000 হওয়ার কথা ছিল, কেটে দিল 2,10,000। সপ্তাহে আপনার ইনকাম কত? 2,10,000। এবং র্যাঙ্ক, আপনি যখন র্যাঙ্কে আসছেন 2% থেকে আপ টু 7%, আপনি এখান থেকে র্যাঙ্ক কমিশন পাচ্ছেন। ক্লিয়ার? তো সেই র্যাঙ্ক কমিশন আপনি মানে এইখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড। নেক্সট, আমার হাতে সিঙ্গেল সাইট থেকেও আপনি এখান থেকে মাসে বোনাস পাবেন, ইনকাম পাওয়া যায়। 5 নাম্বার কি দেখাচ্ছে? স্টার পারফরমেন্স বোনাস। আপনি একজন ডিস্ট্রিবিউটার লেভেল থেকেও মাসে 6,000 থেকে 8,000 টাকা পারফরমেন্স বোনাসও তুলতে পারবেন। তো এইভাবে প্রচুর ইনকাম আছে। আমি এমা এটা কে এলো?
নমস্কার, নমস্কার। হল ভর্তি মানুষ, 17.5 জনের নমস্কার পেলাম। মাই ডিয়ার ফ্রেন্ড, নমস্কার আমার জন্য নয় স্যার, কারণ আমি এত বড় হইনি, আমার থেকে অনেক গুরুজন বসে আছেন। তো আজ থেকে 10-11 বছর আগে একদিন এই ছেলেটাও পেছনে ভুল করে হোক অজান্তে হোক করেছিল নমস্কার। তার বাড়িতে ছিল না সাইকেল, আজ 3 খানা কার। সো মিডিয়া ফ্রেন্ড, যদি আপনিও ভগবান আল্লাহ খোদা যিশুকে মন থেকে যদি করতে পারেন নমস্কার, মাই ডিয়ার ফ্রেন্ড, 20টা মিনিট যদি মন দিয়ে কথাটা শুনে যদি হৃদয়ে নিতে পারেন, আগামী 2025-এ প্রত্যেকটা মানুষের ঘরে আসতে পারে মাই ডিয়ার ফ্রেন্ড, 100%। ফার্স্ট অফ অল আজকের নতুন অতিথি কতজন এসেছেন যারা আজকে প্রথম আমাদের গেস্ট, একটু দয়া করে হাত তুলবেন। এরকম একটু দয়া করে একটা জোরে হাত তালি যাবে আমাদের প্রত্যেক ইচ এন্ড এভরিবডি, জোরে, আরো জোরে, পিছিয়ে ভগবান লোক, আরো জোরে। থ্যাংক ইউ, স্যালুট ইউ। আপনাদেরকে আমাদের অল ইন্টার পরিবারের তরফ থেকে আপনাদেরকে সকলকে হার্দিক অভিনন্দন, ওয়েলকাম, এবং গুরুজনদেরকে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম প্রত্যেককে। আমি থ্যাঙ্কস জানাবো ভগবান আল্লাহ খোদা যিশুকে, যারা আমরা যাকেই মানি, ভগবান হোক, আল্লাহ, খোদা, যিশু, আমি এবং প্রত্যেকের নিজেদের মা বাবার আশীর্বাদের জন্য একটা প্রত্যেকে হাততালি চাইব নিজের মা বাবাকে। আমার না স্যার, আপনি আপনার মা বাবা আল্লাহ, জোরে হাততালি, জোরে জোরে, আরো জোরে। থ্যাংক ইউ। সো নাম শুনলেন আনন্দ পাল। অ্যাকচুয়ালি আজকে আমার স্যারের কাছে ডেট নিয়েছিলাম, তো আজকে হয়তো আমাকে পাগলের মতো লাগছে, তাই না? কি লাগছে কিনা? অ্যাকচুয়ালি অনেকেই গার্লফ্রেন্ড করে, আমার জীবনের গার্লফ্রেন্ড হয়েছে মাই লাইফ। তাই আমার কাকিমা মারা গেছে, পালন চলছে, বুঝতে পারছেন, খাওয়া দাওয়া কিছু নেই, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসার টানে কিন্তু আমি চলে এসেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি জাস্ট জীবনে কোনোদিন স্বপ্ন আশা করেছিলাম না যে আমাদের মতো একদম পাড় দেহাত গাঁয়ের ছেলে কোনোদিন এত ভালো মানুষের কাছে দুটো যে কথা বলবো, এটা আমার 3 পুরুষও কোনোদিন ভাবেনি। মাই ডিয়ার ফ্রেন্ড, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। জীবনে এই যে গলায় পাখা দেখছেন, আমার বাবা 3 পুরুষ, আমাদের খানদানে কেউ পড়েনি। এই পাখাই বলেন না, কি বলেন, কথা বলবেন, আমি পাখা মনে করি, ছোটবেলায় ছাগল চড়িয়েছি না। হ্যালো, বুঝতে পারছেন তো? মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা ভীষণ লাকি যে আপনাদের মাথার উপরে ভগবান আল্লাহ খোদা যিশুর ছাদ আছে, বলতে বাবা মা দাদা কাকা সবাই আছে। কিন্তু এই জীবনে, এই ছেলেটার জীবনে প্রচুর যন্ত্রণা ছিল। আজকের কথা নয়, আজ থেকে যদি 20 বছর পেছনে যাই, তো যখন ক্লাস 2-এ পড়ি তখন আমার বাবাকে হারাই, বুঝতে পারছেন? তাহলে আমার বাবার, আর এইটুকু মনে রাখবেন যে মাথার উপরে যখন ছাদ চলে যায় তখন কিন্তু তার বাড়িটা অন্ধকার হয়ে যায়। এটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা নিজের ফ্যামিলিটাকে মেনটেন করে। ছাদ বলতে পাকা ছাদের কথা বলছি না, আমার জীবনে আমার বাবাই ছিল ছাদ, কি তাই না? তো যখন বাবা মারা যায়, আমরা 2 ভাই 2 বোন এবং মা। তো বাবা মারা যাওয়ার পর বিশ্বাস করবেন আমাদের পরিবারটা অনাথ হয়ে গেছিল। কারণ বাবা একজন ছোট্ট গরিব চাষি, দুবেলা কোন রকম চাষ করে নুন ভাত মার ভাত চলে যেত। হ্যাঁ, বাড়িতে 4খানা ছাগল ছিল আর 2খানা গরু, এই ছিল জীবনের সম্পত্তি। তো বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে পুরো একদম অন্ধকার। গ্রামের মধ্যে যদি গরিবের খাতার লিস্টটা ছিল, সেটা ছিল আমার বাবা
দশরথ পাল। কিন্তু বন্ধু যখন বাবা মারা যায়, এতটাই গরিব ছিলাম, মরে গেলেও আমি জীবনে ভুলব না ওই দিন। আমার বাবা যখন মারা যায়, চৈত্র মাসের সিজন ছিল, তো বিশ্বাস করুন বাবা মারা গেছে, আমরা কাঁদছি, অতটা কমন সেন্স ছিল না। তো মা বলছে যা তোদের কাকা ফাঁকা পাশে কাকুদেরকে ডেকে নিয়ে, যে বাবা মারা গেছে, তাহলে ওকে তো নিয়ে যেতে হবে শ্মশানে। অদ্ভুত, ঘন্টার পর ঘন্টা পার হয়, কেউ আমাদের বাড়ি আসে না। তার কারণ গরিব। তো বন্ধু গরিব যন্ত্রণাটা খুব কষ্ট নিয়ে বুকে চাপা নিচ্ছিলাম। তো আমার এক বড় মা ছিল, বড় মা মানে বুঝেন তো, আমাদের গ্রামের বড় মা বলি। তো বলছে তুই কাঁদছিস কেন? যদি তোর বাবাকে কাঁধে দেওয়ার জন্য কেউ না আসে, তোর বড় মা নিজের কাঁধে দিয়ে শ্মশানে নিয়ে যাবে। তো একটা ছেলের কাছে এর থেকে ব্যথা কি হতে পারে? বন্ধু সেই দিন ওই যন্ত্রণা এখনো বুকে নিয়ে ঘুরছি, এবং সেখান থেকে ঘুরতে ঘুরতে আজকে কোন রকম বাবার সাধ্য পার হই, মাগা যাচা করে মামারা হেল্প করেছে, বড় মামা বাবার মতো থাকে ২০-৫০ জনের সাধ্য করে ঘর একদম শুনশান। ঘরের অতটাই অভাব, ছোট্ট বাবার একটা মাটির বাড়ি ছিল, পোয়ালের ঢাকা, এবং সেই বাড়িতে মানুষ হয়ে থাকতে থাকতে এমন একটা দিন চলে আসে যে কি করে দিন চলবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছিল। এমন একটা দিন হয়, হঠাৎ সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকি, মাকে বলছি মা দুটি আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। তো মা বলছে যা খাবার ছিল ভাইকে দিয়ে দিয়েছে, আর কিছুই নেই। তো বন্ধু সেদিনে মনে মনে আমি চিন্তা করে নিয়েছি যে হয়তো আমার ঘর থেকে দানা পানি আজকেই শেষ। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে ২০ বছর আগে, এক মামা বাড়ির সম্পর্কে মামাকে বললাম যে মামা আমাকে যদি একটা কোনো কাজ জোগাড় করে দিতে পারো তাহলে খুব উপকার হয়, কারণ এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। তো সেই মামার হাত ধরে চলে যায় রাঁচিতে। রাঁচি জানি স্যার, সে রাঁচিতে যায়, এবং সেই রাঁচিতে গিয়ে ছোট্ট একটা হোটেলে কাজ শুরু করেছিলাম। এবং সেই হোটেলের কাজ মানে কোনো অফিসের লেখালেখি না, হোটেল মানে বুঝতে পারছেন তো স্যার, প্রথমে কাজটা কি পাওয়া যায়? मैनेजर बुतरू का काम समझते हैं ना? हाँ जी। हाँ समझते हैं सर? तो मेरे को बुतरू का जॉब मिला, तनख्वाह डेली 7 টাকা। 7 টাকা দিয়ে শুরু করেছিলাম জীবনযাত্রা। তো বিশ্বাস করবেন এই বর্ষাকালে রাত্রেবেলায় যখন ঘুমাতাম চোখের জলে কাঁদতাম। কেন জানেন? এই হাত পুরো হাজায় ভরে যেত, খাবার খেতে পারতাম না। আর মনে মনে ভাবতাম হে ঠাকুর, যদি আমাকে জন্মের আগে যদি মৃত্যু করে দিত তাহলে হয়তো আজকে এই জীবনে এতটা কষ্ট আমার জীবনে আসতো না। তো সেই চোখের জল দিয়েও তারপরে সেই দেখবেন একটা হাজার ওষুধ পাওয়া যায়, নীল নীল গরম জলে ধুয়ে লাগাতাম আর ওই টেবিলে ঘুমাতাম। তো এইভাবে জীবন সফর চলতে থাকে। 2 মাস 4 মাস কাজ করি, আসি যাই, বছরের পর বছর কাটতে থাকে, আর একটু একটু করে প্রমোশন হোটেলেও হতে থাকে, হয় না? 6 বছর বুতরুর কাজ করতে করতে চলে হলো সেলসম্যান। মতলব সেলসম্যান স্যার জানি, যাকে বলে আমরা ওয়েটারের কাজ। ইয়ে শোন, ওয়েটার মানে জানি তো, ধরুন এই যে খাবার খেতে আসছে, তখন একটা আমার কাঁধে তোয়ালি ঝুলতো, যেই খাবার খেতে আসতো ताकि जिज्ञास करो भैया आपको क्या चाहिए? रोटी चावल अंडा मछली मटर पनीर पालक पनीर पालक पनीर पालक पनीर दाल फ्राई दाल मखनी राजमा करी पनीर शाही पनीर आलू कफ्ता आलू गाजर, क्या चाहिए सर? तो ये मेरा काम था। तो ये काम ऑर्डर में लेते लेते काम करता करता 2-4 साल और चला गया। फिर चला आए हेल्पारी में, মানে অলরাউন্ডার। এইভাবে করতে করতে হঠাৎ একবার বাড়িতে আসি, আর আসার পর এক দেবদূতকে আমি দেখা পাই। উনি আমার কাছে আসে, আমাকে বলছে আনন্দ, একটাবার তুমি আমার সাথে চলো, তোমাকে এমন একটা পথ দেখাবো যে পথটায় যদি হাঁটতে পারো আর আমার সঙ্গে যদি যেতে পারো, আগামী জীবনে তোমার এমন একটা পরিবর্তন আসবে যেটা তুমি জীবনও কল্পনা করতে পারবে না। সেই বন্ধু আমার, সেই পরিচিত, যিনার কোনো নেই দোষ, উনি হচ্ছেন আমার গুরু মিস্টার গোপাল ঘোষ। এটা জোরে হাততালি চলো ফাটিয়ে।
তো মিডিয়া ফ্রেন্ড, সেই দিন আপনাদের মতন আমিও পেছনে বসে খুব মনোসহকারে এই সিস্টেমটাকে আমি দেখি। দেখার পর অসাধারণ ভালো লাগে। আমি জানি না আজকে আপনারা দেখেছেন, এবং যিনি এত সুন্দরভাবে সিস্টেমটা দেখেছেন, আমি ওনার জন্য বলবো এটা জোরে হাততালি চাইবো, ফাটিয়ে জোরদার দিলে ভালো করে। আমি পছন্দ করি, আমি আওয়াজ পাচ্ছি না পেছনে, আমরা ডিস্ট্রিবিউটার করো पीछे भगवान लोग पीछे वाले। दोस्तों, जिंदगी में जितने दोगे ताली, अल्लाह ने भगवान लेकर सुन ली तो ना रहेगा जेब आपका कभी खाली। तो আজকে আমরা অনেকে হাততালির কঞ্জুসি করছি। বন্ধু, হাতের তালি দিলে আমার ভালো হয় না, আপনার ভালো হবে। কারণ আমাদের প্রতিটা রোগের ওষুধ আছে আমাদের প্রত্যেকটা হাতের রেখাতে। কিন্তু কি জানা আছে? হ্যাঁ। সো মাই ডিয়ার ফ্রেন্ড, সেই দিন পেছনে বসে খুব মনোসহকারে দেখেছিলাম। আমার সাথে 4 থেকে 6 জন বন্ধু তারা গেছিল এই সিস্টেমটাকে দেখার জন্য। কিন্তু বিশ্বাস করুন, সেদিন তারা কেউ করেনি। কেন বলুন তো? তারা আমার থেকে একটু বেশি শিক্ষিত ছিল, আর আমি ছিলাম একটু পড়াশোনা কম, বোকা মূর্খ। তো তারা সেদিন নিজেকে চালাক ভেবে একটাই গল্প বলছে, এইসব কোম্পানির চক্করে থাকিস না, উয়াকে ঢুকতে দেওয়া, ঢুকু চালাক মানুষ কি করে বলছে, হ্যাঁ ঢুকছিস না, ঢুকতে দে। তো বিশ্বাস করুন, ঠেলে দিয়েছে। আর দেখুন ঢুকে আজ কি দৃশ্য, কি হতভাগা, এইসব ফালতু কাজ করে বলুন। হ্যাঁ, যারা যারা ঢুকেনি দেখুন তাদের জীবনে উন্নতি, আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, সকাল হয় 6টার সময় ট্রেন ধরে আসানসোল লেবার খাটতে যাচ্ছে, কেউ সবজি বিকতে যাচ্ছে, কেউ সিমেন্টের মিস্ত্রির সাথে লেবার খাটতে যাচ্ছে। আর আমি আজ এখানে, কাল পুরুলিয়া, পরশু ধানবাদ, নরসু বোকারো, পরের দিন কলকাতা, তারপর দিন বাড়ি ফিরব। বুঝতে পারছো? তো বিশ্বাস করুন, যেদিন সিস্টেমটা দেখার পর ডিসিশন নিয়েছিলাম যে কাজটা করবই, যাই হোক না কেন করবই। কিন্তু করব বললেই তো হয় না। এখানে সিস্টেমটা দেখিয়েছে যে এখানে বিজনেসটা করতে গেলে মিনিমাম কিছু ঘরের জন্য কেনাকাটা করতে হবে। বাস দোকানটা চেঞ্জ করতে হবে। আমি কিনছিলাম পাঁচুর দোকানে, কিনবো আমি মাইলাইকের দোকানে। এটাই তো সিস্টেম। পাঁচুর দোকানে কিনলে বৈশাখ মাসে একটা ক্যালেন্ডার আর 2টো লাড্ডু, হ্যাঁ, তারপরে তুই টান্টু। আর এখানে যে আমার স্যার এটাই বুঝেছি, আর এখানে যদি তুমি দোকানটা পাল্টিয়ে এখানে যদি কেনাকাটা করতে পারো, আগামী 3 বছর মন দিয়ে যদি কাজটা শিখে পড়ে করতে পারো, তাহলে প্রতি বছর তুমি নতুন নতুন গাড়ি কিনতে পারো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেদিন বিজনেসটা ভালো লেগেছে। যখন আমার কাছে আসে ফর্ম ফিল আপের জন্য, বিশ্বাস করুন বিষ খাবারও পয়সা ছিল না। কারণ আমি শুরু করেছিলাম 7 টাকা থেকে। 18 বছরের জার্নিংয়ে লাস্ট আমার বেতন দাঁড়িয়েছিল প্রতিদিন 85 টাকা করে, মানে মাসে 2550 টাকা। তো এই 2550 টাকায় আমার 4 জন ঘরের মেম্বার সংসার চালিয়ে কত টাকা বাঁচবে স্যার? স্যার কত টাকা বাঁচবে? স্যার কত টাকা বাঁচবে? বাঁচবে কি? আমার বাঁচেনি স্যার, আপনি বাঁচবেন? স্যার বাঁচবে? তো বিশ্বাস করুন, নতুন জামা প্যান্ট কি ছিল এটা জানতাম না। আমি যে প্যান্টগুলো পরতাম, লোক টায়ার পাঞ্চার হলে যেমন পাঞ্চার সারে, আমার প্যান্টের পাঞ্চার সারতাম। সেটাও কি পয়সা দিয়ে না, 2 কাপ চা খাইয়ে দিতাম মালিককে, আর টেলারকে বলতে একটু করে দিন না, একটু মেরে দিন না। বুঝতে পারছেন? সেই পয়সাও কিন্তু ছিল না। তাহলে আমি জামা প্যান্ট কোথায় পেতাম? মানুষের কোম্পানির নাম শুনলে
ডিমে কি অ্যালার্জি, তার থেকেও বেশি অ্যালার্জি। তার কারণ হচ্ছে একটা সময় প্রচুর কোম্পানি এসেছিল, গলিতে কোচাতে কলোনিতে গ্রামে শহরে প্রতিটা মানুষকে এত চুনা লাগিয়েছে কি সত্যি বন্ধু, যদি আজকে ডেটে কাঁচের বাটি তো দূর থেকে দই নিয়ে যাওয়া হয় তো 3 হাত দূরে পালায়, চুনেই হচ্ছে, খেলেই গাল কাটবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি যেটা মনে করি, যদি সত্যি নিজেকে মানুষ মনে করি তো অবশ্যই চুন বা দই যাচার ক্ষমতা আছে কিনা। যদি আপনার মনে হচ্ছে খাওয়ার পর সত্যি গাল কাটছে, আমি বলছি সোজা তার মুখে মারুন। আর যদি ভাবছেন খাওয়ার পর গাল কাটছে না, তো মনে রাখুন আপনার জীবনে আগামী দিন পেটও কাটবে না, পকেটও কাটবে না, বরং আগামী দিন লালে লাল আপনি আগামী দিন হতে পারবেন। কিন্তু সেদিন মানুষ খাটিয়ে খাওয়া মানুষ, যতটুকু চাদর ততটুকুই পাটা বাড়ানো ভালো। ছেঁড়া গাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমাদের জন্য মানায় না। আমরা খাইতে খাচ্ছি বা খাইতে খাবো, বুঝতে পারছেন? সেখান থেকে পাইনি। তো ওই একটা কাঠের উপরে পা রেখে আর ওই ছেঁড়া খাটে তুলছি আর ভাবছি করবো কি করবো না, যদি করি আর ফেসে যাই, যদি ভয় লাগছে না, যদি করি আর যদি কোম্পানিটা পালায়, ওটা চিন্তা করছি। যদি করি আর না পারি তাহলে যা ছিল সব যাবে, ওটা চিন্তা করছি। করি কি না করি, করি কি না করি, যদি করি আর না পারি। ভয় লাগছে না, কারোর সাথে কথা বলতে পারতাম না গিয়ে, তো প্রচুর ভয় খাচ্ছি, কুড়ে কুড়ে ভয় লাগছে, যদি করি আর না পারি। হ্যাঁ, তো এই বারবার রাত্রে সব রকমের চিন্তা করে লাস্টে আমাদের কোঠা ঘরে মায়ের বিয়ের দান ছিল বস্তায় ভরা। মা গেছে পুকুর আর আমিও ভিড়তে চলে গেছি। প্লে হয়েছে, প্লে দিয়ে যা কিছু সব বিক্রি করে দিয়েছি। ঘরের 10 বস্তা ধান ছিল, সেটাও বিক্রি করে দিলাম কোঅপারেটিভ ব্যাংকে। মা মামাকে খবর দিয়েছে তোর ভাগিনা খেপাইলো। কি হয়েছে? খেপালো। বলছে যে ছেলে ঘর চালায় সে ছেলে কালকে খাবো কি সেগুলো বিক্রি করে দিচ্ছে। বলছে কে জানে কোথার থেকে কি ভূতে পাইছে কি পাইছে, বলছে সব কিছু বিক্রি দিচ্ছে। বলছে বুঝতে পারছেন? এবার তার মাঝে মাঝে গ্রামের লোক আরো কিছু কান ফুসফুসি দিয়ে দিচ্ছে, হবে তোমার বেটা মানে কিছু রাঁচি নিয়ে বলছে। পাগল হয়েছিলাম আমি সেদিন। আমি দেখেছিলাম যেখান থেকে এত মানুষের জীবন পরিবর্তন হয়, তাহলে আমার জন্য একমাত্র সিস্টেম, এর থেকে ভালো পৃথিবী তার হতেই পারে না। কারণ বন্ধু, পাড়া প্রতিবেশী, দাদা, কাকা, মামা, দিদি, বন্ধু সবাই বলেছে খবরদার করিস না। আমি বলি তাদের দোষ নেই, কিন্তু 10 জন আমি আপনি 4 বন্ধু সমুদ্রে ঘুরতে গেছি, আর সেই সমুদ্রেতে ঘুরে এসে আজ গ্রামে এসে বলে জানিস রমেশ, যে সেই সমুদ্রে ঘুরতে গেছিলাম যেখানে বড় বড় জাহাজ, বড় বড় তিমি মাছ, বড় বড় হাঙর, জানিস সেই সমুদ্র থেকে জলটা নিয়ে এসেছি। কি বলবে? যে পৃথিবীর সব থেকে তুই বোকা, আমাকেই পাইছিস, চাপা কলের জল এনে তুই দেখাচ্ছিস আমাকে সমুদ্রের জল। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক না ভুল বলছি? তাই ওনাকে যদি সমুদ্রের জল অনুভূতি করাতে হয়, তাহলে ওনাকে হাজার আপনি জল নিয়ে গেলে ওকে মনে হবে চাপা কলের জল। তাই ওকে অনুভূতি করাতে গেলে সমুদ্রের পাড়ে নিয়ে আসতে হবে। মানে আপনাকে এই ধরনের হলে নিয়ে এলে ও অটোমেটিক বুঝতে পারবে ইয়েস, এটাই হচ্ছে বাস্তব সমুদ্রের জল। তো মেরে ফেল সেই দিন ওই ধার করে বিজনেসটা জয়েন তো করে গেছি, ধান বিকে, বাসন বিকে, ফল বিকে জয়েন করে দিয়েছি। মামাকে খবর দিয়েছে মা, বড় মামা বলছে আসছি, ওকে ঘর থেকে বার করবো। হতচ্ছাড়াকে বলছি, বুঝতে পারছেন? এরপর কাজ শুরু করেছি, শুরু করে পরে যে প্রতিদিন সকালে বার হচ্ছি, গ্রামের লোক বলছে তোর গেল 17 পাঁচে আরো কিছুটা গেছি,
এক বন্ধু বলছে, হ্যাঁ তোর মতো না ছিল আর কোম্পানিতে, হায় হায় আর কোনো পালিস নেই বলছি। ঠিক আরো কিছু দূর যায়, সেখানে এক বন্ধু বলছে, গেছে সব। আরো কিছু দূর যায়, পাশের দাদা বলছে, দেখ তুই ফাঁসেছিস আর কাউকে ফাঁসাইনি না। আর এমন যে সিস্টেম, না ফাঁসাইলে আসবে না। হ্যালো, দিলে ভালো করে দিতে, যদি দিতে হয়। পরিষ্কার করবো, তাহলে করি তো করে ভয় লাগছে, সারা সত্যি কি ফাঁসি ভুল করেছি? তাহলে কাকে ফাঁসাই খুঁজি এক কাকা ছেলেকে ভেজে বলে, এই তুই ফাঁস। কাকা ছেলেকে কাকে ফাঁসাবো? নিজের লোককে ফাঁসাই দিয়ে। আরেকদিকে একজনকে পেয়েছি আমার ভগ্নিপতি, মানে জামাই হয়। জামাই বলে, জামাই একটা মারাত্মক কাজ আছে, তুমি আসো ফাঁসো। ভাইজি বলছে, কাকু আমার 3টা বেটি। বলে, চুপ চিচাইস না, তো 30টা বেটি আমি বিয়ে দিতে দাঁড়া। বুঝতে পারছেন তো? কোন রকমে একদিকে জামাইকে ফাঁসাইলাম, একদিকে কাকার ছেলেকে ফাঁসাইছি। এবার কাকার ছেলে ফাঁসাইছি ওর মেশাকে, আর একদিকে ওর ভগ্নিপতিকে। বুঝতে পারছেন? কাকার ছেলে ফাঁসাইলাম মেশাকের মাসির ছেলেকে, আর জামাই ফাঁসাইলে ওর ভগ্নিপতিকে, সাড়ু ভাইকে ফাঁসা। এইভাবে ফাঁসতে যে 6.5 মাস ফাঁসিলাম, 6.5 মাসের মাথায় আমার চলে এলো মোটরসাইকেল, ওদের 7 মাসে মোটরসাইকেল। ভাই সালা 18 থেকে 20 বছর হোটেলে ফাঁসিয়ে 36 জায়গায় ছেঁদা গেঞ্জি ছাড়া কিছুই ছিল না। এরপর 7 মাসে যদি গাড়ি, তাহলে মন তো আরো বলে এইটুকু যদি 7 মাস ফাঁসাতে যদি এইটা হচ্ছে, তাহলে আরো ফাঁসো। বুঝতে পারছেন? ফাঁসতে আরো ভালো লাগছে। ওই মোটরসাইকেলে ফাঁসতে যেই আরো 1 বছর 12 মাস হয়েছে, 15 মাসের মাথায় একটা টাটা 7 লাখের গাড়ি ঘর। তো যখন টাটার গাড়ি চলে এলো ঘরে, গ্রামের লোক বলছে, দেখুন কিছু পাকা লোক থাকে, মানে পাকা বলতে জ্ঞান, মানে জ্ঞানী, বিশাল জ্ঞান। আমাদের প্রধানমন্ত্রী কি জ্ঞান, তার থেকে বেশি। মানে ও সব, যেটা আমাদের ভাষায় বলি, সব জানতা, ও সব জানে। কখন বন্যা আসবে তার আগে প্যান গুটাতে শুরু। দেখেছেন কি? এখন অব্দি দেখেননি, লিখে রাখুন, আজ আপনার দেখা হবে। চ্যালেঞ্জ করলাম, আমার কথা মনে পড়বে আপনার, আজ দেখা। কখন? যার ভাগ্য ভালো সে রাস্তাতে দেখা হবে। আর যার ভাগ্য মোটামুটি, দেখবেন ঘরের পা ঢুকার আগে বলবে, গেছি কোথায়? বুঝতে পারছেন? সব জানে। ও এত জানে, আমেরিকার ওবামা কি জানে, তার থেকেও বেশি জানে। বুঝতে পারছেন? দেখেছেন কি সব জানতাকে? একদম দেখেন না। আজ দেখা হবে। যদি বলছে না আমি আজ গেছিলাম দুর্গাপুরে, একটা মারাত্মক ফাটাফাটি কোম্পানি দেখলাম, ভারতের টপ 10 নাম্বার 1, আমি জানি। তারপর কেউ বিড়ি আছে, যত একটা বিড়ি ও খুঁজবে, সব জানে। মানে ও এত জানে, দেখবেন ও বসে পঞ্চায়েত চালিয়ে দিচ্ছে, ব্লক চালিয়ে দিচ্ছে, ডিস্ট্রিক্টে তো কোনো ব্যাপারই নেই। আর গিয়ে দেখুন ভাতের হাঁড়িও চলছে না, ওই 4টা ডিমকে খুন্তিতে ভাত। তো এই ধরনের কিছু মানুষ আছে। एक हिंदी में कहावत है, ना खेले दो, खेलवे बिगाड़ दो। বুঝতে পারছেন? আজকে 4 আমাকে বলেছিল, কেউ বলছে করিস না, কেউ বলছে মরবি, কেউ বলছে মার খাবি, কেউ বলছে ফুটে যাবি, কেউ বলছে ডুবে যাবি, কেউ বলছে খবরদার, কেউ বলছে খেতে পাবি না। খেতে পাচ্ছি না স্যার। বন্ধু, আজকে যদি এই বিজনেসটা আমার জন্য, তো ভগবান আল্লাহর বরদান আমার জন্য মনে করি। আর শুধু আমার জন্য নয়, আজকে এই ইন্ডাস্ট্রিতে আমাদের মতো
পথের ভিখারির মতো ছেলেরা আজকে একজন দুজন নয়, লক্ষ নয়, লক্ষ লক্ষ আজকে কোটিপতির বাচ্চা হয়ে এখানে দাঁড়িয়ে আছে। মিডিয়া ফ্রেন্ড, আজকে সত্যি এই বিজনেসটা যদি না করতাম তাহলে আজকে হয়তো এত ভালো মানুষের সাথে দেখাই হতো না। আমি একজন পেশেন্ট, আজ স্যার আমি 1.5 বছর পর আজ আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আজ 1.5 বছর আগে আমার হার্ট ব্লক করে গেছিল দীঘাতে। আমি এখন ডক্টরি চেক আপে এই সপ্তাহের পরের সপ্তাহে যাবো। আমার একটা কমিটমেন্ট ছিল, নিজের মধ্যে জেদ ছিল যে মরে যাব, আমার নতুন র্যাঙ্ক সিটিসি কভার না করে আমি যাবো না ডাক্তার দেখাতে। তো ডাক্তার যদি আজকে বিশ্বাস করুন, হঠাৎ যখন ব্লক, দীঘাতে সঙ্গে সঙ্গে আইসিইউতে ঢুকলাম, 2 দিন পর লিখে দিল কুইক ডক্টর ক্যাটালজি দেখা, স্পেশালি ভালো। ওখান থেকে বাইকারে এলাম টাটাতে যেই एंजियोग्राम सारा हलो बोलছে 6 लाख टेबिल में इकट्ठा कीजिए। कितना सर? 6 लाख। सर আমি গরিব মানুষ কোথায় পাবো? আপনি দেবেন স্যার? পাশের লোক মদন কাকা, 55 ভাই, দিবাকর খুড়া দেবে কেউ? তখন দেখবেন বিপদের সময় কেউ থাকে না ভাই, না থাকে কেউ না। আমি এটা বোঝাতে চাইছি, আজ যদি আমি এই সিস্টেমটা না আসতাম তাহলে সেই সময় টাকাটা কেউ দিত কি? হ্যাঁ, সেখানে যখন হলো ওইখানে টাটার ब्रह्मानंद বলছে ওখানে ডাক্তারটা ভালো ছিল, উনি বলছে यहाँ पर हमारा बोलना माना है लेकिन आप यहाँ मत कराओ, बंगाल में चला जाओ नहीं तो और बिल बढ़ा देगा। তাই ওখান থেকে চলে এলাম আমি কলকাতা রুবি নার্সিং হোম, জানেন তো স্যার? यस। রুবিতে গিয়ে ভর্তি হয়ে সার্জারি করলাম। তারপর টানা 1 বছর 3 মাস পুরো বিছানায় শুয়েছিলাম। কথা বলা মানা, হাঁটা চলা মানা। বুঝতে পারছেন কি? বিশ্বাস করুন, আজকে যদি এই সিস্টেমটা আমি না থাকতাম তাহলে এই 1.5 বছরে আমার মান্থলি 10,000 টাকার ওষুধ, ট্রিটমেন্ট, চেক আপ। দ্বিতীয়ত আমার যে বুকের সন্তান, আমার কলেজের টুকরা, একটাই ছেলে আমার মেয়ে, সেই ছেলেটাও আমার 20 দিন পর পর তাকে আমাকে ব্লাড দিতে হয়। আমি আপনাকে বোঝাতে চাইছি যে জীবনে কতটা যন্ত্রণা নিয়ে আমি হাঁটছি। প্রতিটা 20 দিন পর ছেলেটাকে আমার ব্লাড দিতে হয়, থ্যালাসেমিয়া। বুঝতে পারছেন? আজকে এই যন্ত্রণা নিয়ে ছুটছি বন্ধু। যদি সেদিন আমি বিজনেসটা শুরু না করতাম তাহলে আজ যে আমার মান্থলি এত টাকার খরচা কে দিত স্যার? কেউ দিত? সত্যি কেন এই বিজনেসটা করা দরকার তার কারণ বলছি। এই 1.5 বছর আমি যে বিছানায় শুয়েছিলাম, বাড়ির আমার ফ্যামিলি চোখের জল ফেলছে, এত টাকার ওষুধ, বাচ্চার ট্রিটমেন্ট, ঘরের খাবার, ওষুধ পানি, কি হবে? যে মা ঘরের গার্জেন সেই শ্মশানে যাওয়ার মুখে, বাড়ির হবে কি? কি হবে ঘরের ব্যবস্থা? ভাবতে পারছেন? আমি বললাম চিন্তা করো না, এমন কুয়া খুঁড়ে গেছি। কলকাতার নার্সিং হোমের আইসিইউ পিসিও থেকে বলছিলাম 20 মিনিট দেখা করতে এসছে, আমি বলি চোখের জল ফেলো না। আমার বিশ্বাস ছিল না যে আমি বাড়ি ফিরে আসবো। আমি বললাম কেন না, যদি আমি নাও থাকি, যা রাস্তা করে গেছি তোমাকে কারো কাছে হাত পাততে হবে না জীবনে, এটা বলে গেছি। তো বন্ধু, বিছানায় শুয়ে থাকা তো প্রতি মাস এই সিস্টেম থেকে মার ভাত খাওয়ার জন্য আর ওষুধের জন্য মিনিমাম 1.5 লাখ টাকা ঢুকতো। কিছু করতাম না, খালি ঘরে ওষুধ খেতাম, শুয়ে থাকতাম, ওষুধ খেতাম, শুয়ে থাকতাম, ওষুধ খেতাম, শুয়ে থাকতাম। আর মার ভাত খাওয়ার জন্য বুধবার 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 বুধবার। এবার আমি আপনাদের প্রশ্ন করি, যারা যারা বলেছিল করিস না, ফালতু, এগুলো বেকার, তারা দিত আমার সংসার চালানোর জন্য? তারা ওষুধ আনার জন্য, বাচ্চার ট্রিটমেন্টের জন্য, ঘরের রাশনের জন্য, ফ্যামিলি মেনটেনের জন্য দিত স্যার? না স্যার। বন্ধু, জ্ঞান দেওয়ার জন্য হাজার মানুষ পাবেন। कहते हैं दुनिया में
इनकम देने वाले एक ही होते हैं दोस्त, और बर्बाद करने वाले लाखों होते हैं। बचना कैसे है, आपको खुद को सोचना पड़ेगा। सही कि गलत है? सही है। सही है ना? सही। आज जो लोग मेरे को बोला था ये सब बेकार है, मत करना, তারা বলেছিল করিস না, এগুলো তোর দ্বারা হবে না। এখন তারাই বলছে তখন ইয়ার কি করেছিলাম, আমি চাই করতে পারবি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? यस। সো বন্ধু, মানুষ হচ্ছে गिरगिटेर मतो। किसर मतो? गिरगिट। गिरगिट के तरह होते दोस्त, पलक में रंग बदल देते हैं। सही है कि गलत है? सही है। हाँ सही है। আজকে যারা বলেছিল, ওই যে প্রথম যখন আমি টাটা গাড়ি কিনি, ওই যে বললাম না যারা সব জানতা, তারা বলেছিল বলছে ওর গাড়ি হচ্ছে, তোর মাথা খারাপ হয়েছে, টাটা কোম্পানি অ্যাডভার্টাইজ করতে দিয়েছে বলছে। মানে ভাবতে পারছেন এইরকমও মানুষ থাকে। কেউ কেউ বলছে তারা কদিন দেখ টানিয়ে নেবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? यस। আমিও দিব্যি খেয়েছি, যদি আমি সত্যি এক বাপের বেটা হয় তো টানে তো দূরের কথা, প্রতি 2 বছর পর পর একটা করে আমি শোরুম থেকে গাড়ি টানে নিয়ে আসবো। প্রথম গাড়ি টানে নিয়ে আসি টাটা ইন্ডিকা, দ্বিতীয় 2 বছর পর মহিন্দ্রা কান্টো 12 লাখের, তৃতীয় যখন বাইরে আছে 20 লাখের গ্র্যান্ড ভিটারা, ব্র্যান্ড নিউ, এখনো কভারটাও লাগাইনি। ছিলাম মাটির বাড়িতে, যখন ঘুম ভাঙতো সূর্য দেখার জন্য বাইরে বেরোতে হতো না, বাঁ দিকে তাকালেই দেখাতো সূর্য। রিয়েল বলছি। মা কেন বলুন তো, দেখাতো আমাদের মাটির দেওয়াল, বাবা মারা গেছে, করার পয়সা নেই, তো দেওয়ালটা ধীরে ধীরে ফেটে ফেটে একটু চওড়া হয়ে গেছে। তো ঘুম ভেঙে উঠলেই সূর্যকে প্রণাম করতে গেলে তাকালেই বাঁ দিকে সূর্যদেব। বুঝতে পারছেন? আজ এই সিস্টেম এসে আপনারা বলুন ভুল করেছি না স্যার। হ্যাঁ না। নতুন বন্ধুরা ভুল করেছি? আমি বলছি একদম ভুল করেছি আমি। কারণ ছিলাম মাটির ঘরে, এখন করেছি খুঁটি দিয়া ঘর, 2.5 তলা জায়গা কিনি। হ্যাঁ 2.5 তলা, 3 কাঠার উপরে মেন রোডে একদম 2.5 তলা কমপ্লিট করে দিয়েছি। তাহলে আজকে আমি যদি পাড়া প্রতিবেশী, বন্ধু, ফ্রেন্ড, কাকা, দিদি, মামা, মাসি, জেঠা ইত্যাদি সবাই বলেছিল এসব করিস না, এগুলো হয় না, ফালতু, আজ তাদের কথা শুনে যদি আমি সেদিন আমার ডিসিশনটা চেঞ্জ করতাম, তাহলে আজকেও আমাকে রাঁচির হোটেলে भैया क्या चाहिए, रोटी चावल अंडा मछली मटर पनीर पालक फ्राई दाल मखनी राजमा करी पकोड़ा शाही पनीर आलू कोफ्ता आलू गाजर, यही काम करना पड़ता। सही कि गलत है? सही है ना? হ্যাঁ, তাহলে আজকে করে ভুল করেছি, ভাষা ভুল করেছি। হ্যাঁ, আজকে যাদেরকে ফাঁসাচ্ছি তাদের ঘরেই চকচকা বাড়ি, নিজস্ব গাড়ি। আজ আমার বন্ধু আব্দুল আনসারি 1 কোটি টাকার বাড়ি, নিচে আছে 30 লাখ টাকার গাড়ি। আজ মিজানুর রহমান মালদার বুকে 50 লাখ টাকার ফ্ল্যাট, কলকাতায় 1.5 কোটি টাকার ফ্ল্যাট, আর নিচে 40 লাখ টাকার গাড়ি দাঁড়িয়ে আছে তার ঘরে। আজ আব্দুল আনসারি কোটিপতি, মুশারফ হোসেন কোটিপতি, মিজানুর রহমান কোটিপতি, ফারুক কোটিপতি, নবীন মোহাম্মদ আরবপতি, রয়্যাল ডায়মন্ড। जोरदार ताली होना चाहिए उनके लिए, भाई रॉयल डायमंड जोरदार ताली। যে গাড়িটা চাপে সেই গাড়িটার দাম মিনিমাম 2 কোটির উপরে, সেটা চাপে মমিন মোহাম্মদ। दोस्त ये बिजनेस सबके लिए नहीं है, जिसके अंदर आग होगा ना वही उस बिजनेस में सफल हो सकता है दोस्त। और इस बिजनेस में वही सफल हो सकते हैं अगर आपको किसी ने गरीबी सोच के ठुकराया और आपको आपका अंदर का हार्ट को चोट किया,
तो मैं आपको दावे के साथ कह सकते दोस्त, कितना भी तकलीफ हो, आप इस बिजनेस में 3 साल टिक के रहो, 5 साल बाद आपको दुनिया सैल्यूट करेगा यार। कहते हैं बिना तकलीफ का, बिना संघर्ष का कुछ होता नहीं है। सही कि गलत है? और यही एक ऐसा इंडस्ट्री है कि हम आपको सफलता के लिए कंधे पे कंधे मिला के दोस्त, आपका ड्रीम बना के रखो कि मैं यहां से कुछ करना चाहते हैं, हम सब आपके साथ हैं, 100% आपको करा के इस मुकाम पे खड़े करना चाहते हैं मेरे फ्रेंड। उसके लिए एक ही चीज जरूरत है, खुद पर भरोसा, लीडर पर विश्वास और इस मैनेजमेंट को विश्वास होना चाहिए। 3 चीज। বুঝতে পারছেন? আজকে আমি এই বিজনেসটা আসার পর ফার্স্ট নিজেকে বিশ্বাস করেছিলাম, ইয়েস, এত মানুষ যদি করতে পারে আমি কেন পারি না? কি এনাদের দ্বারা যদি সম্ভব হয় আমি কেন পারবো না? ইয়েস অর নো? মাই ডিয়ার ফ্রেন্ড, স্যার আপনার নাম কি? স্যার আমাকে দেখে কতটা মনে হচ্ছে যে আমার এডুকেশন হতে পারে? বলুন না আপনার মন চায়। যেমন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স 35 থেকে 38 আন্দাজ, তো সেরকম আন্দাজ আমার কত দূর এডুকেশন হতে পারে? এইচএস। স্যারের জন্য একটা হাততালি জোরে ফাটিয়ে। ভালোভাবে দিন না, জেনাটা আছে, जब दोगे किसी को तो दुगना मिलेगा यार। आगे जोरे, आगे जोरे। थैंक यू। 5 पास, 6 से 3 months क्लास। বুঝতে পারছি। ব্যাংকে আগে টাকা জমা দিতে গেলে কাউকে নিয়ে যেতে হতো, টাকা তুলতে গেল কাউকে নিয়ে যেতে হতো সাথে। ये ऊपर वाला का, खुदा का, अल्लाह का शुक्रिया कि এখন অনলাইন হয়েছে আর যেতে হয় না ব্যাংক, শিখিয়ে দিয়েছে, অটোমেটিক শিখিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এমন একটা যে সিস্টেম, জীবনে ল্যাপটপ কি জানতাম না, আজকে ল্যাপটপ বলুন, ইংলিশ বলুন, মিটিং সবকিছু পারি। बुझते पारছি? क्योंकि इंसान का जब चाहत रहेगा ना तो ऐसा कुछ नहीं है कि जो चाहे तो वो कर ना सके। কেন বলছি? আজকে এত কিছু করার একটাই উদ্দেশ্য ছিল, ভিতরে প্রচুর জ্বালা ছিল, ভিতরে প্রচুর যন্ত্রণা ছিল। বন্ধু, 1 টাকা কি জিনিস, যেদিন আপনার কাছে 1 টাকাও থাকবে না সেই দিন এহসাস হবে যে 1 টাকারও গুরুত্ব বহুত ব্যাপার আছে। তো একটা দিন এসেছিল 2 টাকার পকোড়ি, বলে না সিঙ্গারা, পকোড়িও কিনে দিতে পারিনি আমার। যেদিন আমার ভাগনা বাড়িতে এসেছিল, বিশ্বাস করুন এই বিজনেসটা করার সময় আমি 2 টাকার পকোড়িও কিনতে পারিনি। তাই বাড়ির পেছনে ঝরঝর গিয়ে কাঁদছিলাম যে সত্যি কি আমি এই বিজনেসটা ঢুকে ফেসে গেছিলাম। কিন্তু আজকে আপনাদের আল্লাহ, ভগবান, খোদা, যিশুর আশীর্বাদে আজকে আপনাদের কাছে আমি উত্তর জানতে চাই, সত্যি কি আমি ভুল করেছি স্যার এসে? আজকে শুধু আমি ভালো নয়, আজকে আমি শুধু গাড়ি নয়, আমার টিমে অলরেডি মিনিমাম 46 জনের বেশিও নিজস্ব 4 চাকা গাড়িতে করে। তাহলে এটা কি আমার ক্ষমতা? না। এটা যদি আমার ক্ষমতা থাকতো তাহলে লোকের হোটেলে কাজ করতাম কেন? সো মাই ডিয়ার ফ্রেন্ড, পাওয়ার অফ এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, এটা জোরে হাততালি চাইবো মাই ডিয়ার। আমি জানি বিজনেসটা যারা এসেছেন, দেখেছেন, প্রত্যেকের ভালো লেগেছে। 100% সবাই শুরু করবেন, বাট অনেক মানুষ চেয়েও করতে পারবেন না। বলুন তো কেন? কারণ ওই যে আপনার বান্ধবী দীপালি দাঁড়িয়ে আছে, আপনি বলছেন করবো, হবে না। পাশে আপনার রমেশ কাকা দাঁড়িয়ে আছে,
করবে, কারণ ওর বিড়িটা আমার পার্টনার তো চায়। হ্যালো, ঠিক না ভুল? কারণ এই বিজনেসটা করতে গেলে তো আপনাকে ভালো সঙ্গে থাকতে হবে না কি? ইয়েস অর নো? আমাকে টেনেছিল যখন বিজনেস শুরু করার সময়, মাঠে বার হয়ে প্রত্যেক দিন পাড়া প্রতিবন্ধু কে বলছে এই করিস না, কে বলছে ফাঁসে যাবি, কে বলছে করিস না, কে বলছে ফালতু, কে বলছে উঠে যাবে, কে বলছে ফুটে যাবে, কে বলছে খবরদার। আমি বলি ছাড় করবো, আমি ছাড় করবো, ছাড় আমি করবো, ছাড় আমি করবো করে দেখিয়ে আজ স্টেজে করে দাঁড়িয়ে দেখি কিছু বাইরে। তো বন্ধু, আপনাকে পেছনে অনেক টানার জন্য থাকবে, কিন্তু আপনি যদি তার টানানো টানিয়ে গেছেন, ফিনিশ। আর যদি তার টান না টানাতে যদি আপনি সিস্টেম আসতে পারেন, আপনি যদি আসতে পারেন 2030-এ আমার মতো আপনি হবেন একজন জিনিস। সিলেকশন আপনার কাছে, আপনি কি হতে চান, ফিনিশ না জিনিস? শুনতে পাইনি, কি হতে চান, ফিনিশ না জিনিস? নিজে জিনিস হবেন, এটা নিজের জন্য হাততালি যাবে, জোরে পাঠিয়ে জোর দেন। লাস্ট 2 মিনিট কথা বলে একটা আমার বক্তব্য শেষ করবো, তো অনুমতি আছে? হঠাৎ একটা গল্পের মনে পড়ে গেল, কথা বলি। কারণ কেন আমি সফল, হঠাৎ আপনাদের এখানে কোনো পুকুর আছে? নাম বলুন একটা, যে কোনো। সিটি সেন্টারের পাশে পুকুরটার নাম বলুন না। কতুল পুকুর, ভেরি গুড, সারা জনের হাততালি। কতুল পুকুরে 6খানা ব্যাংক, ব্যাংক মানে জানি, 6খানা ব্যাংক মিটিং করলো রাত্রে। শুনেছে নাকি কলকাতা যে আগে যাবে সেই সাকসেস। বিশাল ব্যাপার তো, কলকাতা গেলেই সফল। তো পরের দিন ঠিক আছে, তাহলে কোর্টের কথা হলো, ওদের মিটিং কখন রওনা, তাহলে সকাল 6টার সময় রওনা দিই। সেই 6টার সময় ব্যাংক রওনা দিয়েছে, সবাই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক পানাগড়ে গিয়েছে। পেছনে 2জন ব্যাংক, 4জন এগিয়ে গেছে, পেছনে 2জন আছে। তো 2জন ব্যাংক 4জনকে বলছে, কে বললো আর খাই যেতে শুরু করি, চল কিছু হবে না কলকাতায়, চল আমরা সিটি সেন্টারে বাঁধেই থাকি, কত সুন্দর পোকামাকড় খাবো, ভালো থাকবো, কে এত দূর চায়। ও 2জন ব্যাংক কিন্তু ঢুকে চলে গেল, 4জন ব্যাংক যাচ্ছে। শক্তি বেড়ে গেল, ল্যাংচাও খেলো, খেয়ে পরে জল টল ধরিয়ে আরো হাঁটছে হাঁটছে। যেই ডানকুনি ঢুকবে, 2জন আগে ব্যাংক, পেছনে 2জন। ও বলছে পালা, কোথাও কিছু নেই, যাস না যাস না, কিচ্ছু নেই, দেখ রাম সাম চলে গেছে, যদুমধু চল, আমিও চললাম সিটি সেন্টার পুকুরে, কিচ্ছু নেই। ওর মধ্যে 2জন আবার চলে এলো ডানকুনি ঢুকার মুখে। এবারে 2জনের মধ্যে ফির আগু পেছু করে যাচ্ছে 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 যাচ্ছে, 2জন সব পেছেই চলে এসছে। ওই 2জন ব্যাংক যেতে 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 একজন ডানকুনি পের হয়ে কলকাতা ঢুকে গেছে। একজন পেছু দিয়ে বলছে, এই যাস না, সবাই চলে গেছে, কিছু হবে না, ওখানে গেলে ফালতু বেকার, আমি চললাম। ও কিন্তু চলে এলো সিটি সেন্টার পুকুরে। কয়েকজন ব্যাংক যে ছিল কলকাতা পুরো একদম চারদিকে ঘুরে স্বপ্ন পূরণ করে নিল। তাহলে এই 6জন ব্যাংকের মধ্যে ওই একজনেই কেন স্যার স্বপ্ন পূরণটা হলো বলুন তো? একজন না, ও ব্যাংকটা কানে কাটা ছিল, শুনতেই পারি, ও নিজে ধ্যানে চলতে শুরু করেছে। আর কালা ব্যাংকটা কে? বুঝতে পারছেন? আমাকে যখন শুরু করে আমাকে বলেছিল করিস না, পারবি না, হবে না, ফালতু, অনেক এলো অনেক গেল, শুনতেই পাইনি, চলতেই শুরু করে চল। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? জীবনে কালা হওয়া ভালো কিনা? হ্যালো, ভালো কিনা? আমি আর বেশি নেব না স্যারকে, তার আগে জীবনে একটাই বলবো, এই বিজনেসটা, ये बिजनेस 2 ही कैटेगरी के लिए है,
जिनका पैसा का अभाव है और जिनको पैसा कमाने का स्वभाव है, स्वभाव অভ্যাস। আমি আজকে আমার পয়সার অভাব ছিল, তাই আমার বিজনেসটা দরকার ছিল, বোঝা গেল? कहते हैं बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया रुपया है दोस्त। एक दिन था বিয়ে বাড়ির ভোজ কি জানতাম না। হ্যালো, একদিন ছিল বিয়ে বাড়ির ভোজ কি জানতাম না। বলুন কেন? কারণ গরিব বলে কোনো নিমন্ত্রণই আসতো না। রিয়েল কথা বলছে স্যার। কিন্তু আজ ভগবান আল্লাহর আশীর্বাদে চারখানা কার বাড়িতে চলে এসছে, যাবার টাইম নেই, বোঝা গেল? তা আমি এটাই চাইবো, জীবনে যদি কিছু করার ইচ্ছা আছে একবার ছলং মেরে দেখুন। কারণ বর্তমান যা স্থিতি, আপনি যদি ব্যবসা করতে যান 10 থেকে 20 লাখ নিয়ে নামতে হবে। 2 বছর পর গ্যারান্টি নেই যে পুঁজিটাও ফেরত পাবেন। যারা করছে তারা জানবেন। আর এখানে 0%, কোনো লাখ কোটির দরকার নেই। পয়সা দিয়ে মাল কিনলাম, ফ্রিতে সিস্টেমটাকে শিখে মন দিয়ে কাজ করলাম, তাতে আমি লাইফস্টাইল ইনকাম চাই। আর কি চাই? এখানে রিক্সের কোনো গল্প নেই, বুঝতে পারছেন? নো রিক্স। তো ভালো কি মন্দ? হ্যাঁ ভালো। আজকে এই বিজনেসটা করতে গিয়ে কোনো আপনাকে ইনভেস্ট করতে হবে না। সামথিং নিজের ঘরের জন্য কেনাকাটা করলেন, বাস আপনার ফ্রি হয়ে গেল। কাজটাকে সিস্টেম মতো আপনি শিখে মন দিয়ে করলে একদম এখান থেকে আপনি জীবনে যেটা স্বপ্ন আপনি জীবনও কল্পনা করেননি, সেটা এখান থেকে কিন্তু সম্ভব। বুঝতে পারলাম? তা আজকে প্রত্যেকের কাছে আমি এটাই বলবো, দেখুন জীবনে অনেক কিছু বলার, বাট সময়কে সবার জন্য অনেকে আছেন। আজকে অনেক কথা বলা বেশিক্ষণ মানা, তারপরও থাকে পরে কথা না বলে থাকতে পারি না, অভ্যাস হয়ে আছে, বুঝতে পারছেন? কিন্তু আমি একটা বলবো, এই বিজনেসটা আমি মনে করি যে আমাদের জন্য সব থেকে আজ এখান থেকে এক শুধু আমি নই, এখানে বড় বড় হাস্তিও এখান থেকে আজকে ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড বসে আছে। তো বেশি আর না কিছু বলে আমি আমাদের ডায়নামিক হোস্টকে ডেকে নেব, মিস্টার চন্দন দাসকে একটা জোরদার হাততালির সাথে, জোরে জোরে। সো থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ স্যার, স্যালুট আপনাকে, আমাকে এতক্ষণ সময় করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞত। প্রত্যেকের কাছে একটা জোরদার হাততালির সাথে, প্রত্যেকে জোরদার আনন্দ সারা দিন। আমার বাড়ি এখানে দুর্গাপুর স্টেশন থেকে 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে। চাকরি করে জীবনে স্বপ্ন পূরণ হয় না। যারা চাকরি করছেন আমি তাদেরকে ছোট করছি না। চাকরি করে মাথার উপর একটা ছাদ হতে পারে, চাকরি করে ব্যাংকে 2-10-20 লাখ টাকা, 30 লাখ 50 লাখ টাকা জমা হতে পারে, বাট চাকরি করে ক্যারিয়ার করা যায় না। পৃথিবীর যতজন মানুষ ধনী, টাটা, বিড়লা, আদানি, আম্বানি, জিন্দাল, মিত্তাল, যাদের কথা বলবেন না কেন, those all are businessmen। আমি ঠিক বলছি না ভুল? আমাকে মাস্টার মশাই বলেছিলেন যে এটা খাও, একটা খেলে পরে হয়তো সুস্থ হবে, কিন্তু স্যার একটা খাইয়েছিলাম, অর্ধেক কমেছিল, এখন ভালো আছে। একটাতে রেজাল্ট? হ্যাঁ স্যার, অনেকটা রেজাল্ট পেয়েছি। মানে ওটা তো 3 মাস খাওয়াতে হবে। কি উপকার পেয়েছেন 95 ব্যবহার করে? 95 এর উপকার পেয়েছি। মানে আমার স্বামীর অনেক দিন ধরে মানে পেটের গোলমাল ছিল, মানে ঘন্টায় 12-13 বার পায়খানা যেত। তারপরেতে ঘন্টায় 12-13 বার? 12-13 বার। কোমরটা পড়ে গিয়েছিল। আচ্ছা, মানে অন হয়ে গেছে, অফ করার জায়গা ছিল না, ডাইরেক্ট হয়ে গেছে। লাঠি ধরতে হয়েছিল। হ্যাঁ, লাঠি ধরে চলছে। লাঠিও ধরতো, এদিকে লাঠি ধরছে আর ওদিকে ডাইরেক্ট। এইটা খাওয়ানোর পর এইখান থেকে যে বললো সুজিত বললে খেলে ভালো হবে। হ্যাঁ,
45,000 টাকা খরচা করেছি, ভালো হয় নাই। হ্যাঁ, তারপরে এখানে 4টে খাওয়ার পরে মানে একটা খাওয়ার পরে 10 দিন পরে রেজাল্ট পেয়েছি, আচ্ছা তখন থেকে ভালো হয়ে গেছে। দেখুন 45,000 টাকা খরচা করে কোনো রেজাল্ট পাইনি, একটা খাইয়ে রেজাল্ট, আর এখন সম্পূর্ণ সুস্থ। হ্যালো, কি উপকার পেয়েছেন বলুন? আমি প্যান্ডি গ্যাসের ওষুধ খেতাম বরাবর, তো তাতে অম্বল গ্যাস যেত না। তো স্যার আপনার সঙ্গে জয়েন করার পর তারপরে যখন নামতে পারলাম তখন ওই ওষুধ পেলাম। তারপরেও আমি বা এখন আমার যারা জয়েন করি তাদের কাছ থেকে কিনে খেয়ে এখন কোনো লিভারের সমস্যাই নেই। অম্বল গ্যাস চলে গেছে। 8টা খেয়েছি, 8টা ফাইল খেয়েছি। আর একটা কেন বাকি রাখলেন? মাসে 3 করে লাগে, এখনো আছে। ছেলে আমি খাই। আচ্ছা, ছেলে আমার দীর্ঘদিন ছোটবেলা থেকে গ্যাসের যন্ত্রণা, সে বারবার ডাক্তার লাগাতাম। আর যেটা একটা সিরাপ ছিল সর্দি কাশির, ওটাকে 2 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে খরচা করতাম। ইনহেলার, আপনার গ্যাস দিতে হতো। তো মোটামুটি ছেলেকে আর কোনো ডাক্তার দেখাতে হয় না। কি খাওয়াচ্ছেন ছেলে? কাশির যে ওষুধটা আমি ছোট ভাইটা, হ্যাঁ, টপনিল। হ্যাঁ, আর এই গ্যাসেরটা আমার মোটামুটি আর কোনো প্রবলেম নেই। ও তো था कि कम से कम 1 माह तक परेशान थी। उसके बाद जैसे आमुल साहब मेरे घर गए और वो दवा मुझे पेस्ट फ्री में कराए, पैसा भी नहीं है, बोले हजरत आप इसको इस्तेमाल कीजिए। जैसे माँ को इस्तेमाल कराए 1 हफ्ते के अंदर में मुकम्मल ठीक हो गया। 1 हफ्ते के अंदर